আমি মরলেও আওয়ামী লীগ, না মরলেও আওয়ামী লীগ, বেঁচে থাকলেও আওয়ামী লীগ, না বেঁচে থাকলেও আওয়ামী লীগ। যারাদেরকে ডিজোন করেছে আওয়ামী লীগ, জাহাঙ্গীর আলম, এদিকে বেনজির আহমেদ, তাদের উপরই ভর করার একটা জায়গা আসছে কিনা? 5 তারিখে বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে দেওয়া হলো, আপনি প্রতিবাদ আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের পেজ থেকে জানালেন 8 তারিখ, কেন? থেকে হিউম্যান রাইটস ওয়াচ তারা অবশ্য বলছে কি, যে হ্যাঁ, আওয়ামী লীগের বিরুদ্ধে ক্ষোভ ন্যায্য হলেও আইনের লঙ্ঘন অনার্য। মাত্র আমাকে যে ঘুরতে দেয় না, তার কারণে পুরো শহর ঘুমাতে পারবে না, এটা কি রাজনৈতিক কোনো বক্তব্য হতে কোন পারে? কথাটিতে, আপনাদের নেত্রী শেখ হাসিনার কোন কথাটিতে আম, মানে আপনি ইন্সপায়ার্ড হয়েছেন ঐক্যবদ্ধ হবার জন্য? জয়ী হওয়া লক্ষ্য, কিন্তু সেই জয়ী হতে গিয়ে নির্বিচারে তিনি তার ভালোবাসার মানুষদেরকে হারাতে পারেন না। এই জেনারেল লাভস হিজ সোলজার্স। 14-তে 24-এ বিএনপি নির্বাচনে আসে নাই, নির্বাচন হয়ে গেছে, আপনারা ক্ষমতায় গেছেন। আবার যদি এরকম হয়, আপনাদের কি খুব কিছু বলার থাকবে, খুব বড় গলায় কিছু বলবার থাকবে? না, নির্বাচন সঠিক হয় নাই, এটা যদি আমাকে এখন কেউ মারেও কাটেও পেটায়ও, আমি আবারও একই কথাই যে বলবো। হরতাল অবরোধ এই সময় এসে অকার্যকর হয়ে গেছে, সেই রকম মেথডেই আবার আপনাদের রণকৌশল ঠিক যে করছেন, এটাই বা কতটা? আয়ের অনুষ্ঠানে সবচেয়ে বেশি কারা যাইতো, কারা তেলবাজি করতো, একদম এই ভাষায় বললাম। আমাদের তেল তেল দেওয়া আমাদের একটা একটা রোগে পরিণত হয়েছে না। কারা কারা যাইতো মানে আপনার এই বিষয়ে? অনুষ্ঠানে আওয়ামী লীগ থেকে যাদেরকে দাওয়াত দেন তারাই যায় বসে থাকতো, সাদা চামড়া দেখলেও তার নিজের সামলাইতে পারতো না। 24-এ নির্বাচনে আপনিও পরাজিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থীর কাছে। ড্রাইভার হাতে নাতে ধরা পড়তেছে যে বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে। আমি যদি বলি যে ভাই আমার ভুল হয়ে গেল, আমাকে ক্ষমা করবেন, এতে কি আমি খুব ছোট হয়ে যাব? মানে আমরা কেন মনে করলাম যে সবাই আওয়ামী লীগ করবে? কেন আমাদের মনে হলো যে বেসুরা গলায় যে গান গাবে তাকে আমাকে নিয়েই গান গেতে হবে? কেন আমার মনে হলো যে সুরেলা গলায় অন্য কোনো প্রতিবাদ্য নিয়ে গান গাওয়া যাবে না? আপনি সময় দিচ্ছেন আমাকে, ধন্যবাদ আপনাকে। আমি যেই প্রশ্নটা দিয়ে আপনার কাছ থেকে শুরু করতে চাই, যে সম্প্রতি যেই ঘটনাটি ঘটে গেল, বিশেষ করে 32 নম্বরে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, তারপরে আওয়ামী লীগ নেতা কর্মী সমর্থকদের বাড়িঘরে হামলা ভাঙচুরের ঘটনা ঘটলো, লুটপাটের ঘটনা ঘটলো। আমি আসলে 32 নম্বরটা একটা বিশেষ জায়গা, একটা বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর, সেখানে হামলার ঘটনা ঘটলো এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি তার বক্তব্যে বলছিলেন, সেই অনলাইন বক্তব্য যাকে কেন্দ্র করে এত ঘটনা, সেখানে তিনি বলছিলেন যে এখানে অনেক বিদেশি গণ্যমান্য অনেক ব্যক্তিরা এসেছেন, পরিদর্শন করেছেন, স্বাক্ষর করেছেন। আসলে আমরা দেখেছি ফ্রান্সের প্রধানমন্ত্রী, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী এসেছেন, তারপর রুশ পররাষ্ট্রমন্ত্রী বা চীনা প্রতিমন্ত্রী অনেকে এসেছেন আসলে। কিন্তু 32 নম্বর যখন ভাঙা হলো, তারপর ভারত ছাড়া আর কোনো দেশ বা গোষ্ঠীর প্রতিক্রিয়া দেখেছেন? শারমিন, প্রথমত আপনাকে ধন্যবাদ, কিন্তু আমাকে একটা কথা বলতে হয়। আমি কিন্তু আসলে আজকের এই টপিকটা নিয়ে কথা বলার জন্য প্রস্তুত ছিলাম না, তারপরেও আপনি আমাকে রিকোয়েস্ট করেছেন। আমি আম, দেখেন, প্রথম কথা হচ্ছে, কেউ প্রতিবাদ করুক বা না করুক, ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে ফেলার যে ঘটনা, তাতে আমি একা না, বাংলাদেশ আওয়ামী লীগ সহ বাংলাদেশের স্বাধীনতা প্রেমী যারা আছেন, স্বাধীনতায় বিশ্বাস করেন, তারা সকলেই কষ্ট পেয়েছেন, সকলেই ব্যথিত হয়েছেন, এবং এর তীব্র প্রতিবাদ করি। আহ, আমি নিজেও খুব চিন্তিত। আপনার প্রশ্নের সূত্র ধরে বলতে চাই, সেটা হচ্ছে যে আমার নিজের কাছে আসলে বোধগম্য হচ্ছে না যে 32 নাম্বারটা তো আর এক বাড়িতে পুরো ভেঙে ফেলা হয় নাই, একটা সময় ধরে ভাঙা হয়েছে, এবং এবং হুমকি দিয়ে, পূর্ব ঘোষণা দিয়ে ভাঙা হয়েছে। পূর্ব ঘোষণা দিয়ে, হুমকি দিয়ে, এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনার ভাষণকে সামনে রেখে যে উনি ভাষণ দিবেন, সেক্ষেত্রে তারা 32 নম্বর আক্রমণ করবেন। আমি খুবই আশ্চর্যান্বিত এই জায়গায় যে ভবনটি সম্পূর্ণভাবে বিধ্বস্ত হওয়ার আগ পর্যন্ত আন্তর্জাতিক অথবা জাতীয় ক্ষেত্রে কেউই প্রতিবাদ বা একে সংরক্ষণ বা রক্ষা করার কোনো আহ্বান আসলে
আনুষ্ঠানিকভাবে জানায় নাই। এই প্রশ্ন আমার আছে, এটা উত্তর কোথা থেকে পাবো আমি জানি না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জুলিও কুরি পুরস্কারে ভূষিত হয়েছিলেন। এটা সোভিয়েত রাশিয়ার যখন দুর্দান্ত প্রথাপ পৃথিবীতে, তখন নোবেল প্রাইজেরই একটা প্যারালাল, মানে সমান্তরাল আরেকটি পুরস্কার হিসেবে দেখা হতো। এখনো রাশিয়ার সর্বোচ্চ পুরস্কারগুলোর ভিতরে জুলিও কুরি অন্যতম একটি। বঙ্গবন্ধু সেই পুরস্কার পেয়েছিলেন এবং সেটা পেয়েছিলেন শান্তির জন্য। একটা সংগ্রাম আন্দোলনের মধ্য দিয়ে একটা জনপদকে একটা কর্ষণ, একটা চর্চার মধ্যে নিয়ে গিয়ে যে বিশ্ব শান্তি প্রতিষ্ঠিত করা যায়, সেই জায়গাটা ছিল। সেই জায়গা থেকে রাশিয়ার পক্ষ থেকে কোনো প্রতিবাদ বা কোনো বার্তা আমরা পাইনি। আমি খুব আশ্চর্যান্বিত, ৭ই মার্চের বঙ্গবন্ধুর রেসকোর্স ময়দানের বক্তব্য জাতিসংঘ আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিয়েছে এবং প্রকাশিত হয় এভাবে যে মানুষকে উজ্জীবিত করা, একীভূত করা, মানুষকে সাহস যোগানো এবং সংঘবদ্ধ করে একটা লক্ষ্য, মুক্তি বা স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে এই বক্তব্য অনন্য, অসাধারণ। সেই বক্তব্য যে ব্যক্তি দিলেন, তার যে বাড়ি, সেই বাড়ি তো একটা নিদর্শন বটে। সেই নিদর্শনকে রক্ষা করার ক্ষেত্রেও জাতিসংঘ থেকে কিছু আমরা পাইনি। হ্যাঁ, ভারত বিবৃতি দিয়েছে, দুইভাবে দিয়েছে। একটা অফিসিয়াল বিবৃতি, আরেকটা হচ্ছে যে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে যিনি ওই প্রেস কনফারেন্সে দায়িত্বপ্রাপ্ত ছিলেন, উচ্চপদস্থ ভারতীয় আমলা, মানে কূটনীতিক, তিনি বলেছেন। কিন্তু যখন ৩২ নম্বর ভাঙা হচ্ছে তিলে তিলে, বা যখন মানুষ অ্যাডভান্স করছে মানে জড়ো হয়ে ভাঙার জন্য, সেই সময় কোনো সেই সময় কোনো ইন্টারভেনশন আমাদের চোখে তো পড়ে নেই। আচ্ছা, তারপরেও কিন্তু আমি খুব একটা দেখি নাই যে ভাঙা হয়ে গেছে, শেষ হয়ে গেছে, তারপরে যখন বাকি আওয়ামী লীগের অনেক নেতা, কর্মী বা সমর্থকদের বাসায় না, হামলা হচ্ছে, তারপরেও তো খুব দেখি নাই। একটা দেখেছি HRW এর পক্ষ থেকে, হিউম্যান রাইটস ওয়াচ, তারা অবশ্য বলছে কি যে আওয়ামী লীগের বিরুদ্ধে ক্ষোভ ন্যায্য হলেও আইনের লঙ্ঘন অন্যায্য। মানে তারা কিন্তু আপনাদের বিরুদ্ধে যে ক্ষোভ জনতা, সেটিকে ন্যায্য বলছে। না, দেখেন, আমি 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 হিউম্যান রাইটস ওখানে যাচ্ছি। হ্যাঁ, বঙ্গবন্ধু তো বাংলাদেশের মানুষের স্বাধীনতার জন্য সংগ্রাম করেছেন, আন্দোলন করেছেন। সেখানে তো আসলে আওয়ামী লীগ বা তৎকালীন মুসলিম লীগ বা জামাতি ইসলামী বা ন্যাপ, হ্যাঁ, বা কমিউনিস্ট পার্টি, এবার নাম ধরে তো আর উনি দেশকে স্বাধীন করেন নাই। দেশটা তো স্বাধীন হয়েছে সকলের জন্য। অবশ্যই বঙ্গবন্ধুর সাথে জাতীয় চার নেতা, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা, লক্ষ লক্ষ মুক্তিকামী মানুষের ত্যাগ, সাহসিকতার একেবারেই খুবই ধনাত্মক একটা সম্পর্ক ছিল বটে। কিন্তু হিউম্যান রাইটস যদি এই কথাও বলে থাকে যেটা আওয়ামী লীগ, হ্যাঁ, আওয়ামী লীগের রাগ থাকতে পারে। আওয়ামী লীগের উপরে রাগ ছিল বলেই তো ৫ই আগস্ট সংগঠিত হয়েছে। কিন্তু সেটার সাথে বঙ্গবন্ধুর আবাসস্থলের সম্পর্ক আপনি স্থাপন করছেন কিভাবে? যদি আপনি সম্পর্ক স্থাপন করেন, সেটা দুঃখজনক, অন্যায়, এটা সঠিক নয়। আর যদি আমাদের গাফিলতির কারণে এই সম্পর্ক স্থাপিত হয়, তাহলে আমাদেরকে তো আরো দায়িত্বশীল হয়তো বা হওয়া উচিত ছিল। আমি আসলে যে জায়গাটা যেতে চাচ্ছিলাম, যে দেখেন, আমেরিকার যিনি চার্জ দি অ্যাফেয়ার্স, সাপোজেডলি উনি তো বাইডেন প্রশাসনের কেউ না। ওনার পক্ষ থেকে আমার একটা আশা ছিল যে একটা ছোট বার্তা তো উনি দিবেন। কারণ এটা আমি বলছি কেন শারমিন, আই ওয়াজ শ্যাটার্ড, আই এম স্টিল শ্যাটার্ড। এবং আমি একা না, এভরিবডি ইজ শ্যাটার্ড। মানে আমি এই যে প্রথমে যখন কথা বলা শুরু করলাম, আমাকে নিজেকে সামলাতে হলো। আই ক্যানট হোল্ড মাই টিয়ার্স ব্যাক। ওই বাসাটায় আমি গিয়েছি যখন আমার বয়স ছিল 10। আমি হাফ প্যান্ট পরা বয়সে আমি বাসাটায় প্রথমবার গিয়েছি। সো আই হ্যাভ লট অফ মেমোরিজ। দ্য প্রবলেম ইজ যে সাপোজেডলি ৫ই আগস্টের পরে তো আমাদের পার্টির যে স্ট্রাকচার, সেটা যেমন ছিল তেমনই আছে।
তাহলে যখন কেউ হুমকি দিচ্ছে যে ধানমন্ডি 32 নম্বর ভাঙা হবে, তখন কি আমার দলের দায়িত্বপ্রাপ্ত অর্থাৎ আওয়ামী লীগ সরকারের যিনি পররাষ্ট্রমন্ত্রী, আওয়ামী লীগ সরকারের যিনি তথ্যমন্ত্রী অথবা তথ্য প্রতিমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের দলীয়ভাবে যিনি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অথবা যিনি তথ্য বিষয়ক সম্পাদক, তারা কি করছিলেন? ঠিক আছে, আপনি পলাতক অবস্থায় আছেন, আপনি সশরীরে এই ঘটনাকে বাধাগ্রস্ত করতে পারছেন না, কিন্তু যারা এই বাড়ির স্টেক হোল্ডার, অর্থাৎ রাশিয়া আমাদের চিরকালের মিত্র, সে তো আমাদের স্টেক হোল্ডার। আমাদের ভারত তো ডেফিনেটলি স্টেক হোল্ডার, কারণ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তাদের অংশগ্রহণ ছিল। আপনি আপনি যদি হিসাবে নেন তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র স্টেক হোল্ডার, এই কারণে যে মার্কিন যুক্তরাষ্ট্রে বিল ক্লিন্টন যখন এই দেশে এসেছিল, দ্য প্রপার অ্যাপ্রোপ্রিয়েট হোমেজ ওয়াজ পেড। নট অনলি দ্যাট, পরবর্তীতে কোনো রাষ্ট্রপতি না আসলেও মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে যারাই এসেছেন তারা কোনো না কোনো ক্যাপাসিটি দে হ্যাভ ভিজিটেড। সো আমার কথা হচ্ছে এই স্টেক হোল্ডাররা জানলো না নাকি জানানো হলো না? আপনি মনে করেন আমাদের নাকি অ্যাম্বাসেডার আপনারা লার্জ, একা হয়ে পড়ছেন, দেশি বিদেশি সমর্থক না আপনাদের আমি আসলে একা হয়ে পড়ছি কিনা আমি জানি না, আমি সে জায়গায় যাচ্ছি, আমি অ্যাজাম্পশনে কিছু বলবো না, আমি যা চোখে দেখেছি আমি তা বলছি। আমাদের অ্যাম্বাসেডার লার্জ জিয়াউদ্দিন সাহেব, উনি তো বাংলাদেশে নেই, উনি বাংলাদেশের বাইরে আছেন, খুব চৌকস ব্যক্তি, ইজ এ ভেরি স্মার্ট পারসন। তাহলে আমি আপনাকে যেটা বললাম যে আমার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7ই মার্চ জাতিসংঘ রিকগনাইজ করে, তাহলে আপনি অ্যাম্বাসেডার লার্জ, আমি তো আর অত বড় কূটনীতিক না, বা আমি ডিপ্লোমেসি তো বুঝি না, তো হোক না আপনার সরকার ক্ষমতায় না থাকুক, আপনি কি জাতিসংঘকে জানিয়েছেন যে এরকম একটা ঘটনা ঘটতে যাচ্ছে? কারণ আমি এই কথাটা বলছি কেন, আফগানিস্তানে 3000 বছর পুরানো, মোস্ট লাইকলি ভুল না হয়ে থাকে, বুদ্ধিস্ট যে পুরাকীর্তি, সেটা যখন তালেবানরা ভাঙতে গেল, সারা বিশ্বের প্রত্যেকটা অঞ্চল থেকে উন্নত বিশ্ব বিশেষত এবং জাতিসংঘ অনুরোধ জানিয়েছে তালেবান সরকারকে যে প্লিজ এটা ধ্বংস করবেন না। তারা শুনলো কি শুনলো না অন্য কথা, কিন্তু ওই নিদর্শন, ওই ইন্টারন্যাশনাল হেরিটেজ যেটাকে বলে, ওই পুরাকীর্তিকে সংরক্ষণ করার, রক্ষা করার আহ্বানটা জানানো হয়েছিল। এখন অফকোর্স বাংলাদেশ একটা কেওসের মধ্যে দিয়ে যাচ্ছে, কোনো সন্দেহ নেই, বাংলাদেশে কোনো কিছুই এখন স্থিতিশীল না, সবকিছু অস্থিতিশীল। কিন্তু সেই অবস্থায় আমরা কি আদৌ আমাদের স্টেক হোল্ডারদেরকে সঠিকভাবে জানিয়েছি যে উই নিড ইউর হেল্প? আর যদি জানিয়ে থাকি তাহলে এরকম কি হওয়ার কথা? সুতরাং আমরা একা আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতেও কিন্তু বিষয়টি এসেছে, মানে সবগুলো গণমাধ্যমে, হ্যাঁ, গুরুত্বপূর্ণ কিন্তু গণমাধ্যমে। এটা সঠিকভাবে আসে নাই। আন্তর্জাতিক গণমাধ্যমে যেই ভাষায় আসছে এটা সঠিকভাবে আসে না। এটার দায়িত্ব আমি আপনাকে যেটা বললাম যে যদি আমরা পার্টির স্ট্রাকচার একই রকমই রাখি, যদি রিঅর্গানাইজ না করি, যদি রিস্ট্রাকচার না করি, তাহলে যারা দায়িত্বে আছেন তাকে তো তার দায়িত্ব পালন করতে হবে। আর উনি যদি ওনার দায়িত্ব পালন না করতে পারে, তাহলে এমন একজনকে নিতে হবে যিনি দায়িত্ব পালন করার জন্য প্রস্তুত। এখন আপনি ধরেন, এটা কি গীবত গাওয়া হবে কিনা বা কি আমি জানি না, আল্লাহ আমাকে ক্ষমা করুন, ধরেন ঢাকা 10 আসন, এটার মধ্যে ধানমন্ডি 32 নাম্বার, আমি অন্যের কথা বাদ দিব, কাজটি ঘৃণিত, কাজটি অপরাধ, এর প্রতিবাদ জানাই। হ্যাঁ, ইতিহাস আমি বিশ্বাস করি, যেখানে যার যে প্রাপ্য সম্মান সেই জায়গায় সেটা বিচারের মাধ্যমে হোক, প্রাকৃতিক বিচারের মাধ্যমে হোক, যেভাবে হোক সে তার জায়গায় যাবে, ইকুইলিব্রিয়ামে পৌঁছাবে। কিন্তু আপনি একটা চিন্তা করেন যে ঢাকার 10 আসনের যে সংসদ সদস্য ছিল সাবেক, এই ধানমন্ডি 32 নম্বরে বাড়ি ভাঙা হয়েছে 5 তারিখে। আমি জানি না সে কোথায়, কি অবস্থায়, বাট সে তো নৌকা মার্কা পেয়েছিল, সে তো সেখান থেকে এমপি হয়েছিল, প্রতিবাদটা কোথায়? জি, তার দল। আপনি সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রীদের কথা বলছেন যে তারা বিবৃতি দিলেন, আমি না, যদি এটা না, আমি ঢাকা 10 আসনের যিনি সংসদ সদস্য ফেরদৌসের কথা বলছি। তাহলে আমরা এমন লোককেই বানাইলাম, নমিনেশন দিয়ে এমপি বানাইলাম, যে আসলে বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে ফেলার পরে একটা লাইন লিখেছে প্রতিবাদ জানাবে বা দুঃখ প্রকাশ করবে, খবর নাই। আপনি লিখেছেন, আপনি বুঝার চেষ্টা করেন আমি কি বলতে চাচ্ছি। আপনি লিখেছেন রশিক রহমান। আমি তো আপনি তো আমাকে নিয়ে আসছেন, আমি তো প্রতিবাদ করছি। আই হ্যাভ দ্য গাটস, ইজ দেয়ার এনিবডি এলস? আর কেউ কথা বলতে পারতেছে? আপনি
বুকে হাত দিয়ে বলেন তো আপনি আর কাউকে ডাকেন নাই আমার আগে? আমি তো অনেক নিচের নেতা, আমার তো বড় বড় নেতা ফোন করছেন, তো পান নাই। এটাই বাস্তবতা। আমরা সিরিয়াল অনেক পরে করি, আমি আপনাকে বাস্তব কথাটা বলছি। আমি কি আমার মুখ ঢেকে আপনার সাথে কথা বলছি? আচ্ছা, আচ্ছা, মানে আপনি বলছেন যে অন্য কেউ কথা বলছেন না, আপনি কথা বলছেন, এবং কিন্তু এবং আপনিও তো আপনি এবং একটা তার থেকেও বড় অফিসিয়াল কথা, কোনো আপনি যেটা বিবৃতি, আপনার অফিসিয়াল আপনি আপনি ফেসবুক। যেটা বুঝতে পারেন নাই, আপনি যেটা বুঝতে পারেন সেটা আমি আবার পরিষ্কার করে বলি। আমার বাড়ি তো রংপুরের মিঠাপুকুর, আমি আওয়ামী লীগের কর্মী, অবশ্যই আমাকে প্রতিবাদ জানাতে হবে, আমি দুঃখ পাবো, এটাই স্বাভাবিক, এটাই প্রাকৃতিক। কিন্তু আপনি কারে ভাই বানাইলেন ঢাকা 10 থেকে, যে মানে পাবলিকলি আপনার এই বলতেছে। আপত্তির জায়গাটা স্পষ্ট, যদিও আমি 5 আচ্ছা, ফেব্রুয়ারির পরে আওয়ামী না লীগের না কোনো নেতার না সাথে না, খুব আমার বেশি কথা বলার আপনি চেষ্টা বলেন করিনি। ঢাকার মেয়ররা আছেন না, হ্যাঁ, কোথায় প্রতিবাদ, কোথায় ঢাকা মহানগরের কমিটিগুলো আছে না, বরঞ্চ রাশেক রহমান প্রতিবাদটা কোথায় যখন প্রতিবাদ? করলেন, ঢাকার সাবেক মেয়র, ঢাকা দক্ষিণের মেয়র ফজলেনুর তাপস, আচ্ছা, যাকে বলেছিলেন এইবার সুলতানা আসেন। কামালকে। না, আমি বলি, এটা তো জননেত্রী শেখ হাসিনার কাজ না। উনি দিল্লিতে আছেন, স্বাভাবিকভাবে একটা খুবই জটিল পরিস্থিতিতে তিনি আছেন, এটাই বিশ্বাস করি, এটাই মনে করি। 5 তারিখে বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে দেওয়া হলো, আপনি প্রতিবাদ আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের পেজ থেকে জানালেন 8 তারিখ, কেন 3 দিন লাগবে কেন? জাতির পিতার বাড়ি ভেঙে দেওয়ার পরে এর প্রতিবাদ জানাতে 3 দিন লাগবে কেন? আমি আমার দায়িত্ব এড়াচ্ছি না, আমি আপনাকে শুধু বলতে চাচ্ছি যে যেটা হয়েছে হয়েছে। যদি আপনি দেখেন যে যাকে যে দায়িত্ব দেওয়া আছে সেই দায়িত্ব সে পালন করছে না, তাহলে সিদ্ধান্ত হচ্ছে দেরিতে তা পরিবর্তন করবেন না এখন তা পরিবর্তন করবেন। তাহলে আসলে কি আপনারা দায়িত্বহীন ভূমিকা পালন করছেন, মানে যার যার যেখানে দায়িত্ব পালন করবার না, কথা ছিল? আপনারা দায়িত্বহীন পালন করছেন এবার বলে তো আমি উত্তর দিতে পারি না, নিশ্চয়ই অনেকে দায়িত্ব পালন করছে। আমি আপনাকে স্পেসিফিক কথা বলেছি, ঠিক শুনেন, আছে, আমি যার কিন্তু যার বর্ণ আসলে চড়ান ঠিক নাই। সেই সময় দায়িত্বটা যার পালন করার কথা ছিল। আমি No, এই I'm, সাথে I'm, এই প্রশ্নটা জুড়ে দেই, রাশেক রহমান, এই প্রশ্নটা একটু জুড়ে দেই যে আপনি বলছেন ঢাকা 10-এর সাবেক সংসদ সদস্য, তথ্য প্রতিমন্ত্রী বা মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী যিনি ছিলেন, তাদেরকে এই বিষয়ে তাদের প্রতিক্রিয়া কি, কোথায়, সেটি আপনি দেখছেন না। আমি একটু জিজ্ঞাসা করি শুনেন, বঙ্গবন্ধুর দৌহিত্র। আপনি আপনি সড়ক দিয়ে যাচ্ছেন, কোন একজন লোক আপনাকে মৌখিকভাবে লাঞ্ছিত করলো, এখন পাশে আপনার ভাই দাঁড়ায় আছে, আপন ভাই। আপনার ভাই যদি আপনাকে লাঞ্ছিত করার ব্যাপারে প্রতিবাদ না করে, তাহলে অন্যের ভাই কি প্রতিবাদ করবে? আপনি কি আমার কথা বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি? বুঝতে পারছি। যে দুষ্টু লোক সে তো তার কাজ করেছে, সে আপনাকে লাঞ্ছিত করেছে, বাট হোয়াট ইজ দ্য কারেক্ট থিং টু ডু? ইট ইজ ইয়োর ওন ব্রাদার হু হ্যাজ টু প্রোটেস্ট ইন ফেভার অফ ইউ। কিন্তু এই ব্যাখ্যাটা কি আপনার কাছে আছে? আপনি নিজেই যে বিষয়ে বলছেন আপনি দুঃখ পাচ্ছেন বা আহত হচ্ছেন, কেন আওয়ামী লীগ এরকম অবস্থায় আছে, কেন দায়িত্বশীল ব্যক্তিরা প্রতিক্রিয়া জানাচ্ছেন না, সেটি কি আপনি বুঝতে পারছেন কেন হচ্ছে না এটা? একটা হতে পারে, একটা হতে পারে ভয়, একটা হতে পারে সক্ষমতার অভাব, আরেকটা হতে পারে এটাই কৌশল। ম্যাকিয়াভেলি পড়েছি, শামসুর দ্য আর্ট অফ ওয়ার পড়েছি, বাট এরকম কৌশল পড়ি নাই, অথবা নতুন কৌশলের বই লেখা হচ্ছে। আচ্ছা, সেই কৌশলের মধ্যে আরও একটু কথা বলতে চাইবো কৌশল প্রসঙ্গে। আমি আসলে এটাও একটু জানতে চাচ্ছিলাম যে বঙ্গবন্ধুর দৌহিত্র, শেখ হাসিনার পুত্র সজীব অজের জয়, পুতুল যিনি ডাব্লিউএইচওতে গুরুত্বপূর্ণ একটা পদে আসীন, রাদওয়ান মুজিব ববি বা টিউলিপ যিনি সম্প্রতি পদত্যাগ করলেন ব্রিটিশ মন্ত্রী হিসাবে, ওনাদের কাছ থেকেও তো খুব শক্ত কোনো প্রতিবাদ বা প্রতিক্রিয়া, সেটি কি আপনি মনে করেন যে সেটিও খুব কাঙ্ক্ষিত ছিল, নাকি আসলে এরকমটাই হওয়া স্বাভাবিক? শক্ত কোনো প্রতিবাদ? প্রতিবাদ, প্রতিক্রিয়া আপনি কি প্রতিবাদ দেখেছেন কোনো? আমি খুব খেয়াল করিনি, যদিও সজীব অজিত জয়ের একটা পোস্ট আমি লক্ষ্য করেছি যেখানে তিনি বলছেন যে সব জায়গায় 32 লিখে দিতে, ইংরেজিতে একটা পোস্ট তো তিনি আপনি করেছেন। তো আপনি তো মোটামুটি ওই আমাদের যে গণভবনের যে প্রেস কনফারেন্সে তো মোটামুটি ওই সংস্কৃতির ভিতরে আছেন। আপনি আমাকে যেমন প্রশ্ন করছেন আমি তো আপনাকে প্রশ্ন করতে পারি, আপনি প্রতিবাদ দেখেছেন কিনা, উত্তরটা হবে হ্যাঁ বা না।
না, আমি তো বলছি যে আমি একটা প্রতিবাদী শুধু সজীব অজয় জয়ের কাছ থেকে দেখেছি, যেখানে তিনি বলছেন আসলে ঠিক প্রতিবাদ না, তিনি বলছেন সবখানে ৩২ সংখ্যাটা লিখে দিতে এটার প্রতীকী হিসেবে। এই একটা ছোট্ট একটা পোস্ট ওকে। তার তার কাছ থেকে দেখছি। আমি মিস করে গেছি এমন কিছু আপনি দেখছেন কিনা? আপনাদের তো ফেসবুকের যোগাযোগ বা সবকিছু না, হয়তো আরো আমি বেশি আমি আমার চাইতে। আমি 32 লিখে দেওয়ার ব্যাপারটা দেখেছি। হুম। উনি যেটা উদ্যোগ নিচ্ছেন সেটা মানে, আর যেহেতু কেউ উদ্যোগ নিচ্ছে না, উনি নিচ্ছেন, তো ওনাকে ধন্যবাদ তো দিতেই হয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি যে আমরা কি শুধু 32 লিখে দিব? আমাদের প্রতিবাদটা কি তাই হবে? আমাদের চোখের পানি, আমাদের অশ্রু, আমাদের ক্ষোভান্বিত মুখশ্রী, মুখমণ্ডল, আমাদের আবেগ ঘন অভিব্যক্তি, আমাদের প্রতিবাদী শব্দ চয়ন, সেগুলি কোনো উপস্থিত থাকবে? জি। সেগুলো কোথায়, এই প্রশ্নটাই আমিও করছি আপনাকে, সেগুলো আসলে কোথায়? আমরা যাকে প্রতিবাদী ভূমিকায় হতে দেখছি, এবার একটু আসি। আমরা দেখলাম গাজীপুরে হামলার ঘটনা, ওই সময়কালে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম তিনি একটা বক্তব্য দিচ্ছেন, তার একটা ফোনার আপ ভাইরাল হলো। সেখানে তাকে বলতে শোনা যাচ্ছে যে যারা ঢাকায় মানে রাজধানীতে শান্তিপূর্ণভাবে আমাদের চলতে দেবে না, তাদের রাতে তারা শান্তিতে ঘুমাতে পারবে না, মানে রাজধানীর মানুষ শান্তিতে ঘুমাতে পারবে না, এই বক্তব্য তিনি দিচ্ছেন। তাদেরকে কি এখন দায়িত্ব দেওয়া হচ্ছে প্রতিবাদ করবার জন্য, যারা এক সময় বহিষ্কৃত হয়েছেন আওয়ামী লীগ থেকে? এটা কি প্রতিবাদ বলেন তো? এটা কোনো কথা হলো? আর তো কেউ বলছেন না, তিনি অন্তত বলেছেন যে তারা সক্রিয় আছেন। এটা কি বললেন কথাটা? এটা কি গ্রহণযোগ্য রাজনৈতিক কোনো বক্তব্য হতে পারে? হুম। যে আমাকে যে দিনের বেলা ঘুরতে দেয় না, আমাকে যে দিনের বেলা ঘুরতে দেয় না, আমাকে যে, ওটা কিন্তু নির্দিষ্ট, আমি সেই শহরের কাউকে রাতে ঘুমাতে দেবো না। তার মানে কি, আমাকে যে ঘুমাতে, আমাকে যে ঘুরতে দেয় না, তার কারণে পুরো শহর ঘুমাতে পারবে না? এটা কি রাজনৈতিক কোনো বক্তব্য হতে পারে? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দিস। আমি আপনাকে তিনি আর বেসিক একটা কথা জিনিসটা বলছে, বলি। আপনি যদি এই বিশ্লেষণে যাচ্ছেন একটু যোগ করি, আমাদের টিম রেডি। কোন টিম রেডি বা কারা রেডি, এটাও কি আপনি বুঝতে পারেন? আমি বললাম এটা কোনো রাজনৈতিক বক্তব্য হতে পারে না। আই ডোন্ট নো, আমি তো ওই ধরনের রাজনীতি করি না, আমি জানি না। ইউ ডোন্ট স্পিক লাইক দ্যাট। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7ই মার্চে বাংলাদেশের মানুষের স্বাধীনতার রূপরেখা একেবারে প্রকাশ্য দিবালোকে বলে দিয়ে গেছেন। সেখানেও তো ওনার বলা লাগে নাই যে আমার দল রেডি, অমুক রেডি, অমুকে জানে কোথায় যেতে হবে, কি করতে হবে, সবই ঠিক করা ছিল। ইন্ডিয়ায় কে যাবেন, কে বর্ডার ক্রস করবেন, কোথায় কোন মেসেজ যাবে, এভরিথিং ওয়াজ দেয়ার। ইনফ্যাক্ট সশস্ত্র সংগ্রাম আমরা বলি যে অপারেশন সার্চ লাইটের পরে 25 থেকে 26 থেকে শুরু হয়েছে। আসলে তো নিবিড় যদি আপনি ব্যবচ্ছেদ করেন ইতিহাসের, তাহলে দেখবেন যে সশস্ত্র সংগ্রাম আরো আগেই শুরু হয়ে গেছে। কিন্তু সেটার আনুষ্ঠানিক জায়গাটা হচ্ছে অপারেশন সার্চ লাইটের পর থেকে, ঠিক আছে না? তো এখন ঘটনা হচ্ছে, কোনো জায়গায় কি আমাদের কোন নেতা বা আমার নেত্রীও বহু আন্দোলন সংগ্রাম তিনি করেছেন, এবং খুব আমি আমি বলবো যে খুব কঠিন আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে তো তিনি এই জায়গায় প্রথমে এসেছেন। উনিও কি কোনোদিন কোনো আমার টিম রেডি, আমার দল রেডি এইভাবে কথা বলে নাকি? আমি এইগুলা নিয়ে আসলে দিস ইজ নট পলিটিক্স। আমি আপনাকে আপনার এর আগের অপোজিট ইতে বলছি যে এটা এখানে এখানে সবচেয়ে বড় কথা কি যে আপনি যখন কোনো যুদ্ধে যাবেন, যখন কোনো সংগ্রামে যাবেন, তখন সেখানে একটা ওয়ার কাউন্সিল থাকে। মানে ঠিকই আছে, যে কোনো যুদ্ধ বা যে কোনো সংকটময় পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য তো একজন জেনারেল থাকবে বা একজন নেতা থাকবে। বাট দেন এগেন, কেউ স্কাউটিং করবে, কেউ রেকি করবে, হ্যাঁ, কেউ একটা কৌশল নিরূপণ করবে, কেউ পাহাড়টা কত উঁচু উঁচু, কতটুকু নিচে নামতে হবে, সব পরিমাপ পরিসংখ্যান নিয়ে সামনে বসবে। এবং এই ওয়ার কাউন্সিলের সকলে মিলে আলাপ আলোচনা করেই ভালো মন্দ মিলিয়ে অপটিমাইজড যে সলিউশন, অর্থাৎ যুদ্ধে আমাকে জয়ী হতে হবে কিন্তু আমার সবচেয়ে কম সংখ্যক হতাহতের সংখ্যার মধ্যে দিয়ে। অর্থাৎ যুদ্ধ জয় করাই জেনারেল বা নেতার একমাত্র লক্ষ্য নয়, জয়ী হওয়া লক্ষ্য, কিন্তু সেই জয়ী হতে গিয়ে নির্বিচারে তিনি তার ভালোবাসার মানুষদেরকে হারাতে পারেন না। এই জেনারেল লাভস হিজ সোলজার্স,
দ্যাট ইজ অলসো পার্ট অফ দ্য ফিলসফি অফ এ গ্রেট মিলিটারি। হ্যাঁ, যেই সেনাবাহিনীতে বা যে সামরিক বাহিনীতে আহ, সেনাপতি অথবা যিনি জেনারেল, তিনি যদি তার সোলজারদেরকে ভালো না বাসেন, দ্যাট that armed forces, that military shall never function properly. That's how it happens. Everything is very organic. হ্যাঁ, এখন কি আওয়ামী লীগের সিমিলারলি। সোলজাররা ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা, আমি এই প্রশ্নটা যাবার আগে হ্যাঁ একটু হ্যাঁ এই হ্যাঁ ট্যাকটিকটার বিষয়ে একটু আপনার কাছ থেকে জানতে চাই যে আপনারা যেহেতু আপনারা অ্যাক্টিভ আওয়ামী লীগের রাজনীতি করেছেন, এই বিষয়ে কতটা জানেন। জাহাঙ্গীর আলমের না, বক্তব্য বললাম, আমি আমি আমার একটু প্রশ্নটা জানার করি। মধ্যে রাশেক রহমান, জাহাঙ্গীর আলমের পরে আমরা দেখলাম সাবেক আইজিপি বেনজির আহমেদ, তাকেও দেখলাম। না, ওনাকে তারও ওনাকে নিয়ে কোনো কমেন্টই করবো না, কারণ উনি আওয়ামী লীগের কি। আওয়ামী লীগের কিছু না, কিন্তু আওয়ামী লীগের সময় তিনি না আইজি ছিলেন। না আপনারা আপনারা তার কাঁধে ভর করেই ক্ষমতায় অনেকটা টিকে থাকবার একটা না, জায়গা তৈরি এটা করেছেন। আপনি আপনি ওইভাবে বলতেই পারেন। হ্যাঁ, আমি কিছু জিনিসে যাব না যেখানে আমার কোনো ওইভাবে কঠিন রকম নলেজ নাই। আই ক্যানট বিহেভ ইররেসপন্স। আমি আপনাকে ভুল বলবো তা না। একদম কঠিন রকমের আপনি নলেজ থাকতে হবে না, আমরা তার না ফোনালাপ শুনছি। না থাকতে হবে, তাকে সেখানে সেখানে যদি সত্যি হয়ে থাকে সেই আপনি ফোনালাপ, রাশেক আপনি রহমান একটু প্রশ্নটা শেষ আপনি করি। মনে আপনি শুনেন, আপনি মনে করতে পারেন থাকতে হবে না। বিনয়ের সাথে বলি, আমার রাখতেই হবে। দ্যাটস মি। আপনি তো এই জন্য আমাকে ডেকেছেন। আমি যেই জিনিস সম্বন্ধে আত্মবিশ্বাসী হব না, সেটা সম্বন্ধে আমি কথা বলবো না। আমি ঠিক যতটুকু দেখি, যতটুকু শুনি, যতটুকু জানি, সেটা নিয়ে আপনি কি কথা বলি। শুনেছেন বেনজিরের যে ফাঁস হওয়া ফোনালাপটা, সেটা শুনেছেন? না, আমি আমি এটা শুনি নাই, আমি এটার ভিতরে ঢুকতে চাই না। আচ্ছা, তিনি বলছেন যে 90% পুলিশ আওয়ামী লীগ সংগঠিত হলে পুলিশ তাদেরকে সহযোগিতা করবে। এই আমি আসলে যে প্রশ্নটা করতে চাইছিলাম যে এই বেনজির আহমেদ তিনিও আওয়ামী লীগের সময়ে মানে তার নামে অনেক অভিযোগ এসেছে, বিতর্কিত হয়েছেন এবং তিনি নিরাপদে দেশ থেকে চলেও এসেছেন আওয়ামী লীগের সময়। এখন যারাদেরকে ডিজোন করেছে আওয়ামী লীগ, জাহাঙ্গীর আলম, এদিকে বেনজির আহমেদ, তাদের উপরই ভর করার একটা জায়গা আসছে কিনা। জাহাঙ্গীর আলমের সেই ফোনালাপের মধ্যে শুনছিলাম যে সম্রাট ভাইও আছেন, সেই সম্রাট ইসমাইল চৌধুরী সম্রাট ওই ক্যাসিনো কাণ্ডে তিনি কিনা জানি না। এই জন্যই আরো বেশি করে প্রশ্নটা আসছিল যে বহিষ্কৃত বা একসময় ডিজোন করাদের উপরে কি এখন ভরসা করছেন আপনারা যারা অ্যাক্টিভ ছিলেন তাদেরকে রেখে? আচ্ছা, আমরা তো অ্যাক্টিভ আগেও ছিলাম, এখনো আছি। আমি আপনাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক কথাটা বলতে চাই। রাজনীতি এমন এক নীতি যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, যত বড় সচিন টেন্ডুলকারই আপনি হন আর যত বড় ছক্কা মারার লোকই আপনি হন, দিনের শেষে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, মানুষকে যদি আপনি সুসংগত করে আপনার সাথে দাঁড়ায় করাতে না পারেন, তাইলে ইনিংসের শেষ পর্যন্ত খেলা কঠিন। সো আপনি যা বললেন শুনলাম, আমি তার ভিতরে জানি না। আমার জায়গায় ছিল যে আওয়ামী লীগের এই সংকটের সময় কোনো, আমার আপাত দৃষ্টিতে আমার জানা মতে কোনো ওয়ার কাউন্সিল নাই। অর্থাৎ এই সংকটকে মোকাবেলা করার জন্য যে বিশেষ একটা কাউন্সিল যাদের সাথে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত গুলো, সেটা আমাদের চোখে পড়ে না, আমরা জানি না। হয়তো বা গোপনে আছে, পর্দার আড়ালে আছে, আই ডোন্ট নো। বাট হোয়াট আই আন্ডারস্ট্যান্ড, যে আওয়ামী লীগের কি ভোটার কম? না, ভোটার কম না। আজকে যেই অন্যায় অত্যাচার চলছে, তাতে করে কি ভোট কমে যাবে? না, কমে যাবে না। সমর্থক ঠিকই থাকবে, কিন্তু যেই পরিমাণ সমর্থক আপনার আছে, সেই পরিমাণ সমর্থককে যদি আপনি সুসংগঠিত করতে পারেন, তাহলে তো আপনি ইউর এ ফর্মিডেবল ফোর্স। আমি বলি না আপনাকে আতঙ্ক ছড়াতে হবে, আমি বলি না আপনাকে সন্ত্রাস করতে হবে, আমি বলি না আপনাকে গায়ের জোর খাটাতে হবে। কিন্তু একটা ঘরে যখন 100 জন লোক থাকে, আপনার সাথে 40টা লোক যদি থাকে, সে সংখ্যাগরিষ্ঠ না হলে ইটস এ বিগ নাম্বার। ডেমোগ্রাফির সায়েন্সে ইটস এ বিগ নাম্বার, ইটস এ ফর্মিডেবল ফোর্স। সো বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থক তার কমে যায়নি, কিন্তু তারা ছিন্ন ভিন্ন অবস্থায়, হ্যাঁ, মানে কি বলে, যেটা ওই যে লাঠিচার্জ করে যে ছত্রভঙ্গ, হ্যাঁ, ছত্রভঙ্গ অবস্থা আছে, তাদেরকে সুসংগত করে নিয়ে আসা, এই তো। এই তো এখন সুসংহত করবার ক্ষেত্রে আমরা যেই মানে ভাষণকে কেন্দ্র করে এত ঘটনা হয়ে গেল, 5ই ফেব্রুয়ারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যে ভাষণটি দিলেন, সেখানে ঐক্যবদ্ধ হবার জন্য বা সুসংহত হবার জন্য কোনো রকম দিক নির্দেশনা কি পেয়েছেন? হ্যাঁ, উনি নির্দেশ দিয়েছেন ঐক্যবদ্ধ হতে। মানে এটা এভাবে আরেকটু স্পষ্ট হতে চাই যে ঐক্যবদ্ধ হতে তো সবসময় নির্দেশনা আছে, সবাই ঐক্যবদ্ধ হও, কিন্তু সুনির্দিষ্ট দিক নির্দেশনা সেটি কি আপনারা পেয়েছেন? সুনির্দিষ্টই তো, উনি তো বললেন ঐক্যবদ্ধ হতে।
তাহলে কি হচ্ছে, কি কার্যকর কি করা সম্ভব, ঐক্যবদ্ধ হওয়া সম্ভব সেই নির্দেশনায়? এখন আমি তো অ্যালাইন্ড টু জননেত্রী শেখ হাসিনা, আমি তো ওনার প্রতি লয়াল, কিন্তু আমরা আমরা চাই যে একটা ফলাফল, ভালো ফলাফল আসুক। একটা সুনির্দিষ্ট করে প্রশ্ন করি, আপনি আসলে কোন কথাটিতে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোন কথাটিতে, আপনাদের নেত্রী শেখ হাসিনার কোন কথাটিতে আম, মানে আপনি ইন্সপায়ার্ড হয়েছেন ঐক্যবদ্ধ হবার জন্য? না না, আমার তো ধারাবাহিক ব্যাপার, আমি তো ছোটবেলা থেকে তার আশেপাশে আছি বিভিন্ন ভাবে। হ্যাঁ, আমার তো আর ওনার একেবারে সুনির্দিষ্ট কোনো বক্তব্যে ইন্সপায়ার্ড হওয়া লাগে না। আমি তো আই হ্যাভ এ পলিটিক্যাল সোল। হয় কি, আপনার সাথে কথা বলতে বড় আপনি খুব মানে একটু মাঝে মাঝে এমন সব প্রশ্ন যে আচ্ছা যাক, ঠিক আছে, আই হ্যাভ এ পলিটিক্যাল সোল, আমার একটা রাজনৈতিক সত্তা আছে। সুতরাং আমার তো ঐক্যের প্রতি বিশ্বস্ততা প্রকাশ বা ঐক্যের প্রতি সংহতি প্রকাশে কোনো সমস্যা নেই। আমার ওরিয়েন্টেশনটা অলরেডি ওই জায়গায় করা। আমি যেটা আপনার মাধ্যমে বলতে চাচ্ছি যে মাঝে মাঝে একটু দাঁড়িয়ে থেকে দম নিতে হয়। বুঝলেন আমি কি বললাম? মাঝে মাঝে একটু দাঁড়িয়ে থেকে দম নিতে হয়। অথবা একটু আধুনিক একটা উদাহরণ দিতে চাই। ধরেন, আপনি মাইকেল শুমাখারের নাম শুনেছেন? কিংবদন্তির স্পোর্টস কার ড্রাইভার, রেসিং কার ড্রাইভার, F1 ফর্মুলা চালাতেন, জার্মান ড্রাইভার, রাইট? তো সে যত ভালো ড্রাইভারই হোক, উনি যেই কোর্সটাতে, অর্থাৎ রেস করার যেই রাস্তায় রেস করবেন, ওটা বেশ কয়েকবার যদি ধীর স্থির ভাবে না চালান, তাছাড়া তো উনি জানবেন না অতি দ্রুততার সাথে, ক্ষিপ্রতার সাথে কিভাবে যাবেন, কোথায় কোন বাঁক, ডানে যাবেন না বামে যাবেন, কোথায় একটু ব্রেক চেপে আসতে হবেন, কোথায় একটু জোরে যাবেন। তার মানে হলো মাঝে মাঝে সে দাঁড়িয়ে একটু দম নিতে হয়, মাঝে মাঝে দাঁড়িয়ে একটু ডানে বামে সামনে পিছনে দেখতে হয়, তাহলে সিদ্ধান্তটা ভালো হয়। এর থেকে বেশি কিছু বললে বেয়াদবি হয়ে যেতে পারে, বুঝলেন? আমরা তো অনেক সময় চাপের ভিতর থাকি। আমি শুধু বলতে চাচ্ছি যে পৃথিবীর যে কোনো জায়গায় যান, পর্বতের উপরে উঠে যদি নৈসর্গকে উপভোগ করতে চান, তাইলেও কিন্তু দাঁড়িয়ে থেকে দম নিয়ে নৈসর্গটা দেখতে হবে। হ্যাঁ, আবার যদি নৈসর্গ নিয়ে ছবি আঁকতে চান, তাইলেও একটু দাঁড়িয়ে থেকে দম নিয়েই ছবিটা আঁকতে হবে। আবার যদি পর্বত থেকে লাফ দিয়ে সমুদ্রতে একটু মানে নিজেকে ভালো সাঁতারু হিসেবে প্রমাণ করতে চান, তাইলেও কিন্তু একটু দম নিয়েই লাফ দিতে হবে। সুতরাং একটু দাঁড়িয়ে দম নেওয়াটা একটু জরুরি। কোনো কিছু খুব বেশি তাড়াহুড়া আসলে মানে এই আর কি, বুঝলেন জি, না? আপনার মনে হচ্ছে তাহলে তাড়াহুড়া হচ্ছে। আরেকটা না, বিষয় আমার একটু মনে হচ্ছে না। আমি ভাই, আমার আমার কিছু মনে হচ্ছে না, আমি বললাম যে আমার কাছে মনে হয় এটা। হ্যাঁ, ওটাই তো, ওটাই তো। রাশিদ রহমান, যে ফেব্রুয়ারি থেকে নানান কর্মসূচি আপনাদের পালন করবার কথা এবং আওয়ামী এখনো লীগের। বলি, আমি এখনো বলি, বাঙালি খুব আবেগপ্রবণ জাতি, বাঙালি সহজ সরল, বাঙালি খুব ভালো। আমরা অনেকে আছে গালাগালি করতেছে আজকাল, এগুলো আমি সাপোর্ট করি না। হ্যাঁ, অনেক আছে ফোন করে আমার মানে মানে টেলিভিশনে বা বিভিন্ন ইন্টারভিউতে দেখা যাচ্ছে যে বাংলাদেশের বাঙালিদেরকে বিশেষত গালাগালি করছি, এটাকে আমি সমর্থন করি না ব্যক্তিগতভাবে। আমার কথা হইলো যে আচ্ছা, আমি যদি, আমি কাউকে দেখভালের দায়িত্ব নিয়েছি, আমি যদি বলি যে ভাই আমার ভুল হয়ে গেল, আমাকে ক্ষমা করবেন, এতে কি আমি খুব ছোট হয়ে যাব? আমার যদি কোনো ভুল হয়, আপনারা আমাকে ক্ষমা করবেন, আমাকে আবার কাজ করার সুযোগ দেন, আমি আপনাদের সাথে এতে কি আমি খুব ছোট হব? এতে কি মনে করেন বাংলাদেশের মানচিত্রে কোনো পরিবর্তন আসবে? এতে কি আপনি মনে করেন বাংলাদেশের আওয়ামী লীগ নামের যে দলটা, এই দলের গঠনতন্ত্রে কোনো পরিবর্তন চলে আসবে? বা আমাদের যে জনগণের জন্য একটা সাফল্যমণ্ডিত কর্মসূচির যে জায়গা, কর্ম পরিকল্পনা, সেটা কি পরিবর্তন আসবে? তা তো না। আর জনাব রাশেক রহমান, এর আগে সম্ভবত 96 নির্বাচনের আগেও তখন আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা, তখন তিনি ভুল একরকম স্বীকার করে বলেছেন যে সামনের দিনে আরো ভালোভাবে কাজ করতে চাই। ঠিক কি ভাষায় বলেছেন এখানে মনে করতে পারছি না, কিন্তু এইরকম একটা ইঙ্গিত তিনি দিয়েছেন যে আমার ঠিক আছে, অতীতের আপনি ভুল ঠিকই বলেছেন। কর্মকাণ্ডের জন্য হ্যাঁ, আমি ক্ষমা চাই এবং সামনের দিকে এগোতে চাই। এখন আসলে যদি কোনো ভুল থেকে থাকে, মানে নিশ্চয়ই আছে আপনাদের, আচ্ছা সেই জিনিসটা শুনেন, স্বীকার করতে সমস্যা কোথায় আপনাদের? আচ্ছা ভাই, কি অসুবিধা? আমি আমার এক্সপেকটেশনের জায়গা থেকে বলছি, একজন মানুষ 16 বছর যদি দেশ চালান, এত কাজ তিনি করলেন, তো তার আশেপাশে সব লোক তো ধোয়া তুলসী পাতা না, তারাও তো তার সুযোগ নেওয়ার চেষ্টা করছে। এটা কি মানুষ বুঝে না? বুঝে তো। ওনার দিকে অঙ্গুলি প্রদর্শন নাই, ওনার আশেপাশে দুষ্টু লোক ছিল না? সব জায়গায় আছে। খালেদা জিয়ার আশেপাশে দুষ্টু লোক নাই? বা জামাত ইসলামী দুষ্টু লোক সব জায়গায় আছে, দুষ্টু লোক পৃথিবীতে আছে। আপনার সিন্স দ্য ইনসেপশন অফ সেইটান, মানে ইবলিস ফর দ্যাট ম্যাটার, লুসিফার,
It's a very normal thing. You would have demons, devilish, evilish kind of people around you, which is okay. So এখন কথা হচ্ছে যে আপনি 16 বছর অভিভাবকের জায়গায় ছিলেন, তো একটু ভুল একটু হইতে তো পারে, এটার জন্য তো কোনো এটা যদি আপনি বলেন, আমি কথা কথা বলছি কালেকটিভলি অথবা এককভাবে, এর জন্য আপনার তো ইউ হ্যাভ নাথিং টু লুজ। কারণ দিনের শেষে আমি আপনাকে যেটা বললাম যে আমাদের তো রাজনৈতিক সত্তা, আপনি যদি আগামীকালকে আমাকে মারও দেন, আমি কি রাজনীতি করা বন্ধ করতে পারবো? বা আমি সত্যি যদি আপনার ভালো মন্দ চিন্তা করে ব্যথিত হই এবং আপনার আনন্দ দেখে আমি যদি আনন্দিত হই, তাহলে আমার উপায়টা কি আপনার কাছে থাকা ছাড়া? আমি যে কোনো ভুল করি, আমি তো বলতেই পারি যে আমি ভুল করেছি, স্টিল আই এম বিসাইড ইউ, আমি বলার পরে আপনার পাশে থাকতে যেহেতু দল হিসেবে এই বিষয়টা ভুলটা স্বীকার করার জায়গায় আওয়ামী লীগকে এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু আপনি বলছেন থাকলে স্বীকার করা উচিত। আপনি কোথায় কোথায় ভুল মনে করেন, কোন কোন ভুল আওয়ামী লীগের স্বীকার করা উচিত? না, এক এবং দুই নম্বর প্রশ্নটাও করে দিই, আপনি একসাথে বলবেন, বড় করেই বলবেন, যে আপনি বলছেন যে ইবলিশ আশেপাশে থাকে, আওয়ামী লীগ বা শেখ হাসিনার আশেপাশে ইবলিশ কারা ছিলেন সেটা কি চিহ্নিত হয়েছে? আপনি কি জানেন ইবলিশ কারা? হ্যাঁ, আপনাকে তো আমি সুচিহ্নিত ভাবে গত এপিসোডে বলে দিচ্ছি, বারবার তো এক কথা বলবো না। আই হ্যাভ টোল্ড ইউ অলরেডি, বারবার তো একই জিনিস বলা যাবে না। না, কিন্তু শেখ হাসিনার দরকারও আশেপাশে নাই, ইবলিশ কারা সেটি আপনি আমাকে গত অনুষ্ঠানে বলেন নাই। আপনি একদম কেন বলবো না, আপনি শুনে দেখবেন, খুব সুন্দর করে বলেছি আমি। যেটা আমার টেরিটরি সেটা নিয়ে কথা বলেছি, যেটা আমার টেরিটরি না সেটা নিয়ে বলিনি আমি। আমার আমার কথা হচ্ছে যে প্রথম কথা, আওয়ামী লীগকে সিদ্ধান্ত নিতে হবে যে কার দায় নিবে কার দায় নিবে না। তো আমি আপনাকে বলেছিলাম এরা এন আলম, ডি আলম, আমি যে তারা ব্যবসায়িক সত্তা, তারা ব্যবসা করতে গিয়ে কি করেছে এটা দায়ভার আওয়ামী লীগ কেন নিবে? রাইট? আচ্ছা, 2 নাম্বার, ধরেন আমি এক কথা বলছি, ধরেন পানি সম্পদ মন্ত্রণালয়ের কোন প্রকৌশলী, উনি ধরেন 2,000-2,500 কোটি টাকা দুর্নীতি করে বানিয়েছে, হ্যাঁ, উচ্চপদস্থ কোন প্রকৌশলী। তো ওনার চাকরি তো শুধু আওয়ামী লীগের সময় হয়নি, ওনার চাকরি ধরেন বিএনপির সময় করেছে, এর সাথে সময় করেছে আবার, হ্যাঁ। তাইলে তার দুর্নীতির দায় কেন আওয়ামী লীগকে নিতে হবে? এখন আওয়ামী লীগের ভিতরে থেকে আওয়ামী লীগের লোকদের উপর যারা দুর্নীতি করেছে, সেটা অবশ্যই দায়ভার আওয়ামী লীগকে নিতে হবে, নিয়ে ওইসব লোককে তাদের ওই দায়িত্ব থেকে মুক্তি দিতে হবে, যে ভাই অনেক করছেন, থ্যাংক ইউ, আপনার কাছে মাপও চাই, দোয়াও চাই। এখন নতুন লোক যাদের ব্যাপারে কোনো বিতর্ক নাই, তাদেরকে কাজ করার সুযোগ দেন। এখন কেউ যদি আওয়ামী লীগ করে, তাকে তো আর বলা যাবে না যে আপনি আওয়ামী লীগ করবেন না, কিন্তু আমি দায়িত্বের জায়গাটা করছি। এরকম আসলে কারা আছে আওয়ামী লীগের বিতর্কহীন? এটা আপনাকে আমি গত এপিসোডে বলেছি, এটা আমি নতুন যাওয়ার কোনো প্রয়োজন নেই, আমি মনে করি আমাদের নতুন ডিসকাশনে যাওয়া দরকার। হ্যাঁ, কিন্তু আমি এই বিতর্কটা যেহেতু আবারও আপনি বলছেন না, বিতর্কহীন আওয়ামী লীগে কারা আছে যে দায়িত্ব নিতে পারে আওয়ামী লীগের? না, বিতর্কহীন মানুষ অনেক আছে আওয়ামী লীগে, সেটা আমি যদি এখন বলা শুরু করি, সেটা একেবারে অযাচিত একটা চর্চা হবে। কারণ এই নাম বলার আমি কে? আমি নিজেই গণতন্ত্রের কথা বলছি, আমি নিজেই ওয়ার কাউন্সিলের কথা বলছি, আমি নিজেই আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার কথা বলছি, সেখানে আমি একা শারমিন চৌধুরীর অনুষ্ঠানে এসে নামগুলো বলা শুরু করে দিলাম। হু এম আই? আচ্ছা, আপনি আই বলতে এম চান নো ওয়ান ওয়ার বাই কাউন্সিল মাইসেলফ। সম্পর্কে একটু জানতে চাইবো আপনার কাছে। হ্যাঁ, আমি একা কিছুই না, আচ্ছা, এভরিথিং কালেক্টিভ। সেটি স্পষ্ট। আর আগের অনুষ্ঠানেও আপনি বলেছেন এই সম্পর্কে আপনাদের ভুল আছে সেই বিষয়ে, কিন্তু কোন কোন ভুল আপনাদের স্বীকার করা উচিত বলে আপনি মনে করেন? যত ধরনের ভুল আছে সবকিছু স্বীকার করা উচিত, এটা তো রাইট টাইম। নাম্বার ওয়ান, আমরা ভুলও স্বীকার করবো, আবার যেটা ভালো করেছি সেটাও করবো, দুটোই সেটা তো বলতে হবে। 15 বছর 17 বছর ধরে করেইছেন, ভালো কাজ কি হয়েছে? সবচেয়ে বড় ভুল সেটা হচ্ছে যে সাংস্কৃতিক বিপ্লবের জায়গায় তো সম্পূর্ণভাবে আমরা ব্যর্থ, টোটালি ব্যর্থ। আপনি শুনেন, আমি আপনার একটা কথা বলি, আজকে বাংলাদেশের যে অরাজকতা চলছে, আজকে যা চলছে, এটা কি শুধু আপনি মনে করেন আওয়ামী লীগ বলে? আওয়ামী লীগকে যখন আপনি অত্যাচার করে ক্ষান্ত হবেন বা না হবেন, তখন আপনি আপনার পাশের যে লোক আওয়ামী লীগ করে না তারাই অত্যাচার করবেন। এ তো সবে শুরু। তার মানে কি যে আপনি অসহনশীল হয়ে গেছেন। এত কোনো ব্যক্তিকে সুনির্দিষ্টভাবে বলা লাগে না, সমস্ত সমাজ অসহনশীল হয়ে গেছে। সমাজ অসহনশীল হয় কখন? যখন সাংস্কৃতিক দায়বদ্ধতার জায়গায় যে বিপ্লব সূচনা করার মধ্য দিয়ে মানুষ আরো প্রশমিত হওয়ার কথা, শান্ত হওয়ার কথা, সেই জায়গায় ব্যর্থ। আমরা ব্যর্থ হয়েছে, এটা তো অস্বীকার করার কিছু নাই। আপনি মনে করেন এখন এই ফেসবুকের মধ্যে জরস 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 লিখতেছে, আরে বোকা,
আরে বোকা, মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদরা সকালে দিনের বেলা চায়নাকে গালি দেয়, অথচ মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ট্রেডিং পার্টনার নাম কি? চায়না। তার মানে কি রাত্রিবেলা একসাথে বসে কফি খায়, আর একটু বাড়তি বললে বলতে হবে যে একসাথে বসে মদ খায়, রাইট? আপনাদের বুঝতে হবে কোনটা গ্রহণ করবেন কোনটা করবেন না। ইন্ডিয়া চায়নার ভিতরে যুদ্ধ হয় নাই? হয়েছে তো। হ্যাঁ, ইন্ডিয়া গালাগালি করে না চায়নাকে, চায়না গালাগালি করে না, কিন্তু ইন্ডিয়ার সবচেয়ে বড় ট্রেডিং পার্টনার কে? চায়না। তার মানে পৃথিবীতে এরকম সব গোষ্ঠী আছে যারা রাত্রেবেলা গেলে ভৌগোলিক সীমারেখাও বোঝে না, জাতীয় স্বার্থ পতাকাও বোঝে না, তারা সব একাকার। এখন আপনি জরোজ টাকা দিছে চক্রান্ত করার জন্য, অমুকে টাকা দিছে, হ্যাঁ নিশ্চয়ই টাকা তো দিবে না কেন? একটা পদে বসলে যদি 20,000 30,000 কোটি টাকা মালিক হওয়া যায়, তাহলে সেই পদে বসার জন্য মানুষ চক্রান্ত করবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু আপনি কি করলেন? এবং আপনি ক্ষমতায় নাই, জরজ তো তার জায়গা মতো আছে, কেউ তারে কিছু করতে পারবে না। তা আপনি এই বারবার এই জরজ জরজ করে করে আপনি আরো তারা জায়গায় দিচ্ছেন যাতে আরো বেশি করে আপনার পিছনে লেগে থাকে। এগুলো কোনো স্ট্র্যাটেজি, এগুলো কোনো কর্মকৌশল? মানে আই হোপ আই এম বিং এবল টু কমিউনিকেট। আমি বলতে চাচ্ছি যে আমার কি করণীয় সেটা আমি করছি না কেন? হ্যাঁ, আমার জাহাজ ফুটা করে দিচ্ছে, ঠিক আছে, কিন্তু আমার 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 দায়িত্ব ছিল জাহাজে ওঠার আগে বোঝা যে আমার জন্য একটা লাইফ জ্যাকেট আছে কিনা। আমার বোঝা উচিত ছিল জাহাজে ওঠার আগে বোঝা যে আমি নিজে সাঁতারটা পারি কিনা। আমার ওঠার আগে বোঝা উচিত ছিল যে এই জাহাজটা কোনো মানে যুদ্ধ সম্মিলিত জায়গা দিয়ে যাচ্ছে কিনা। আমি যদি আমার দায়িত্ব পালন করি, জাহাজ ডুবতে পারে কিন্তু আমি বেঁচেও যেতে পারি, সেটা সম্ভাবনা অনেক। কিন্তু প্রবলেম ইজ আমরা তো আমাদের রেসপন্সিবিলিটি নিয়ে কথা বলতেছি না। আপনি আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন ব্যর্থতার কথা, হ্যাঁ অফকোর্স বিশাল বড় ব্যর্থতা আমাদের। আমি আমি কতবার বলেছি, আপনি গেলে আমার সব বক্তৃতায় পাবেন যে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীটা স্কুলের ক্লাস 1 থেকে একদম ইন্টারমিডিয়েট পড়ার। সবাই আওয়ামী লীগ করা লাগবে কেন? সবাই তো আওয়ামী লীগ করবে না, দরকার নেই তো, নো নিড। বাট ভালো মানুষ তো হতে পারবে। বঙ্গবন্ধু তার বাবা মাকে অসম্ভব ভক্তি করতেন, শ্রদ্ধা করতেন। বঙ্গবন্ধু বঙ্গমাতা শেখ মুজিবুরকে অসম্ভব ভালোবাসতেন। বঙ্গবন্ধু তার সন্তানদেরকে অসম্ভব ভালোবাসতেন। বঙ্গবন্ধু তার অনুসারীদেরকে অসম্ভব ভালোবাসতেন। বঙ্গবন্ধু যে তার রাজনৈতিক প্রতিপক্ষ তার প্রতিও দয়াশীল, উদার ছিলেন। তো মানুষ তো কিছু জিনিস শিখতো নাকি না? তো কথা হচ্ছে উই ডিড নট ডু ইট। আচ্ছা বলেন তো, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর বইটা বিক্রি করলে যে রয়্যালটি আসে, এই রয়্যালটিটা কি খুব দরকার ছিল আমাদের? এই বইটা কি আমরা সন্নিবেশ ঘটাতে পেরেছি? পারিনি। কিন্তু আর কত? বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর কথা বলছেন। নো 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 নো, আর কত না। দেশের সকল আমি সরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে না না বঙ্গবন্ধু না কর্নার। না না, আমি 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 একটা কনস্ট্রাকটিভ প্রস্তাবনা দিলাম। আমি অন্যগুলা কোনটা প্রয়োজন পড়ে ওই জায়গায় যাবো না, আমাকে অত কর্নার করার দরকার নেই। আপনি বি কাইন্ড টু মি, ওকে? হোয়াট আই এম টেলিং ইউ, ফোন করলেও বঙ্গবন্ধুর ভাষণ না শোনা যেত। না না, আমাকে কর্নার করেন না প্লিজ। আমি আমি দুই হাতে আপনাকে রিকোয়েস্ট করতেছি, আমরা এমনি খুব বিপদগ্রস্ত। হ্যাঁ, খামাখা আমার কর্নার করতে লাভ নাই। অল আই এম ট্রাইং টু টেল ইউ যে যেটা আসলে প্রোডাক্টিভ ব্যাপার, যেটা মানুষের সত্যি ভালো করে, সেটা কি হয়তো আমরা অনেক ক্ষেত্রে করতে পারি নাই, এটা আমি আপনাকে বলতেছি। আপনি ভুলের কথা বলছেন। প্রধানতম ভুল হিসেবে বিএনপি যেটা চিহ্নিত করে সেটি হচ্ছে নির্বাচন। আপনারা তিনটি আপনি নির্বাচন। আপনি 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 মনে করেন আমরা ডিজিটাল বাংলাদেশ করতে চাই, মানে করেছি। এখন এট দ্য এন্ড অফ দ্য ডে আপনি যদি ওয়ার্ল্ড ক্লাস প্রোগ্রামার বানাইতে চান, তো ইংরেজিটা খুব ভালো হওয়া লাগবে না? তো আপনার পাবলিক স্কুলিং এর যে সিস্টেম, সেখানে এই ইংরেজি পাঠদানে আমি কতটুকু বিনিয়োগ করছি, এটা যদি আপনি বিচার করেন, তাহলে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে কোন সরকারই আসলে এটার কোনো কৃতিত্ব পাবে না। আমি ফেলিয়ার তো অনেক জায়গায় দেখাতে পারি, কিন্তু সাকসেস তো আছে অনেক তা অবকাঠামো তো নিশ্চয়ই আছে, কিন্তু সেটি যেহেতু ফেলিয়ারের জন্যই কথা হচ্ছে, এবং আপনাদের যখন আপনি বলছেন বিপদগ্রস্ত, ফেলিয়ারের জন্যই নিশ্চয়ই, সাকসেসের জন্য নিশ্চয়ই বিপদ। মানে আমার কাছে মনে হয়েছে এই অভ্যুত্থানের পিছনে কিছু কারণ আছে। বিএনপি যে হ্যাঁ? অভিযোগটা করে সেটা হচ্ছে প্রধানতম কারণ আপনাদের এই অবস্থার নির্বাচন।
আহ, তিনটি নির্বাচন আপনারা সুষ্ঠু করতে পারেন নাই। সেটা সেটা গত এপিসোডে আপনাকে আমি বলছি যে কিন্তু নির্বাচনটা একটা তো লাইনে আমি কি একটু বলবেন এই কথাটা, যে 18 নির্বাচনের রাতের ভোটের যে অভিযোগ হয়, এর যেমন এর প্রেক্ষিতে অনেক রকম কথা আছে, সেগুলো যেহেতু আগের অনুষ্ঠানেও কথা হয়েছে, এই এই অভিযোগটা সম্পর্কে আপনি কি বলবেন? শোনেন, পয়েন্ট ব্ল্যাঙ্ক আপনাকে একটা কথা বলি, নির্বাচন সঠিক হয় নাই। আর সবচেয়ে বড় যেটা বিপর্যয় হয়ে গেছে সেটা হচ্ছে যে 300 আসনের সরাসরি ভোটে নির্বাচিত সংসদে 11 জন জাতীয় পার্টির বিরোধী দল, এটা পৃথিবীর কোথাও গ্রহণযোগ্য নয়। এটা যদি আমাকে এখন কেউ মারেও কাটেও পেটায়ও, আমি আবারও একই কথাই বলবো। সরাসরি ভোটের 300 সংসদ সদস্যের যেই সংসদ, সেই সংসদে 11 জনের বিরোধী দল কোনোদিনও পৃথিবীর কোথাও গ্রহণযোগ্য হবে না। এবং গ্রহণযোগ্য তো হবেই না, সেটা সাস্টেনও করা সম্ভব না, এবং সেটার ফলাফল আমরা পেয়েছি। আপনি মনে করেন যদি সত্যি আপনি এরকম করতেন যে স্বতন্ত্র বনাম নৌকা নির্বাচন, এবং সেটাও যদি আন্তরিকতা নিষ্ঠার সাথে যে কয়জন স্বতন্ত্র দিতে আসছে তাদেরকে যদি আমরা বিরোধী দলে দিয়ে দিতাম, অর্থাৎ ওই 11 যোগ 64, তার মানে যদি 75 জনের একটা বিরোধী দল হতো, হ্যাঁ, তারপরেও একটা বিতর্ক থাকতো, ট্রেজারি বেঞ্চ অর্থাৎ সরকারি দলের লোকদের সততার সাথে কাজ করা বা না করার উপর একটা নজরদারি থাকতো, প্রতি মুহূর্তে সংসদের ভিতরে একটা প্রতিবাদ থাকতো, সেই প্রতিবাদ বা সেই অভিযোগের জায়গাগুলো অনেক বেশি বিশ্বাসযোগ্য হতো। কিন্তু আপনি জেনে হোক না জেনে হোক, যখন 300 জন আমি বাকি 50 জন সংরক্ষিত আসন ধরলাম না, কারণ এটা তো আনুপাতিক ভাবে হয়, ওনারও সম্মানিত, ওনারও মাননীয় সংসদ সদস্য, কিন্তু আমি বলতে চাচ্ছি যে 300 জনের ভিতরে 11 জনের বিরোধী দল, this will not be acceptable anywhere in the world. In fact, নেলসন ম্যান্ডেলা এএনসি কে নিয়ে যখন সরকার গঠন করছে তখনও ওই আপনার কি বলে যে এই 11 আর 289 হয় নাই আর কি। এখন এই যখন আপনাদের সময় নির্বাচনের চালচিত্র, তখন এখন আবার জানা যাচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ডক্টর ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন, এবং মির্জা ফখরুল বলছেন যে এই বছরের শেষের দিকে নির্বাচন হতে পারে, এরকম একটা ইঙ্গিত তারা পেয়েছেন। আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হবে না, এটি উপদেষ্টা নাহিদ ইসলাম, আসিফ মাহমুদেরা বারবার বলে আসছেন। যদিও ডক্টর ইউনূস একবার বলেছিলেন হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে যে আওয়ামী লীগকে বাধা দেবার তিনি কেউ নন বা তিনি দেবেন না, বিএনপি এটা চায় না, কিন্তু এখন বিএনপিও নিষিদ্ধ করবার কথা বলছে। আপনারা যেভাবে নির্বাচন করেছেন, এখন যদি এই নির্বাচনে আপনাদের উপরেও সেই অবস্থা হয়, যেমন 14-তে 24-এ বিএনপি নির্বাচনে আসে নাই, নির্বাচন হয়ে গেছে, আপনারা ক্ষমতায় গেছেন, আবার যদি এরকম হয়, আপনাদের কি খুব কিছু বলার থাকবে, খুব বড় গলায় কিছু বলবার থাকবে? না, আমি একেবারে নির্মোহ জায়গায় যাব। 2014 নির্বাচন এই রেফারেন্সে কাজ করে না। 2014 নির্বাচনে তাদেরকে আহ্বান জানানো হয়েছে, এবং যে অন্তর্বর্তীকালীন যে সরকারটি নির্বাচন পরিচালনা করার কথা ছিল, সেখানে এতটুকুই দ্বিমতের জায়গা ছিল যে অনির্বাচিত কোনো ব্যক্তি ওই অন্তর্বর্তীকালীন সরকারে থাকবেন না, অর্থাৎ সংসদ সদস্যরা থাকবেন। এবং সেখানে জননেত্রী শেখ হাসিনা ক্যাটাগরিক্যালি বেগম খালেদা জিয়া, বিএনপির যিনি চেয়ারপারসন এবং তৎকালীন মাননীয় বিরোধী দলীয় নেত্রী, তাকে তিনি আহ্বান জানিয়েছিলেন যে আপনি 6টা মন্ত্রণালয় নেন, এবং হোম মিনিস্ট্রি, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট মিনিস্ট্রি, অর্থাৎ পুলিশ, বিডিআর, আনসার, যারা যেটা নির্বাচনে সবচেয়ে বেশি, সেটা আপনি নেন। আরো 5টা আপনার পছন্দসই সম্মানিত যারা সংসদ সদস্য আপনার দল থেকে আছে তাদেরকে দিয়ে করেন। আর 2014 সালের নির্বাচনটা কিন্তু একান্তই একটা ইগোর উপর ভিত্তি করে যাওয়া হয় নাই। সো আমি এই জায়গায় এটা আনবো না, এটাকে আমি, এবং নির্বাচন হতেই হতো। নির্বাচন এখন কেউ যদি জোর করে না আসে, আপনি তারপরে কিভাবে কোনো নির্বাচন? মধ্যবর্তী নির্বাচনও আপনারা দেন নাই, আচ্ছা, এরকম একটা আমি নির্বাচন। বলছি, তবে হ্যাঁ 2018, 2024 আই 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 এম এগ্রিয়েবল উইথ ইউ। আমি তো একটা কথা বললামই যে 2024-এর নির্বাচনটা যদি একটা ভিন্ন শেপও নিত, তাহলেও আরো বেশি কিছুদিন কন্টিনিউ করতে হবে, কিন্তু এটা তো একেবারেই নগ্ন হয়ে গেছে না সারা দুনিয়ায়।
যে আপনি একটা 300 আসনের একটা সংসদ, সেখানে 289 জন হলো সব সরকারি দলের। এবং এটা দুঃখজনক হলো বাস্তব, এটা জোকে রূপান্তরিত হয়েছিল। এই জন্য বললাম আপনাকে, আমি কথাটা কি বললাম, আপনি বোধহয় এটা নেন নাই। এখন বলি, কি জানি, আল্লাহ জানে আমার ভাগ্যে কি আছে। মানে ধানমন্ডি 32 নম্বর বা ঢাকা 10 আসনের নমিনেশনটা কি এরকম হওয়ার কথা আসলে? গোপালগঞ্জের যিনি সংসদ সদস্য হবেন, তিনি কি মাটি কামড়ায় থাকলেও তার রক্তের শেষ বিন্দু পর্যন্ত টুঙ্গিপাড়া গোপালগঞ্জের জন্য প্রতিবাদ করবেন না? মানে গোপালগঞ্জ ধানমন্ডি 32 নম্বরের নমিনেশন গুলো আর ঠাকুরগাঁও বা জয়পুরহাট বা কক্সবাজারের রামুর নমিনেশনের মতো হবে নাকি? ইয়েস, অবশ্যই আপনি কি দেখে সেলিব্রিটিকে তাহলে জায়গা দিবেন। নমিনেশনটা দেওয়া না, হয়েছিল বা এই নমিনেশনটা আপনি দেওয়া আপনি আপনি হয়েছিল? সেলিব্রিটিকে জায়গা দিবেন, আপনি খেলোয়াড়কে জায়গা দিবেন, সব দিবেন। কিন্তু নয়াদিল্লির নাম্বার 1 মানসিং রোড, যেই যেই রাস্তার উপরে সোনিয়া গান্ধীর বাড়ি, যে রাস্তার উপরে আপনার ধরেন নরেন্দ্র মোদীর কর্মস্থলী, হ্যাঁ, সেখানকার সংসদ সদস্যকে আপনি কি জয়া প্রধারাই না বানাইবেন? বললাম আর কি, বুঝছেন না মানে কি জিনিসটা কি হইতেছে। মানে এগুলো হচ্ছে ফ্রাস্ট্রেশনের কথা, যেহেতু আপনার সাথে কথা বলতে যেটা কথাগুলো চলে আসছে। আমাদের অনেক কিছু ঠিক করার আছে, আমরা তো ভুল করিনি তা না। হ্যাঁ, আমি বলতেছি, যারা ধানমন্ডি বলতে চান আপনি থামাতে পারতেন না, কিন্তু ইটস এ কোয়েশ্চেন অফ কারেক্টনেস। এই যে বললাম যে রাশিয়ার থেকে একটা বার্তা, কেন তাহলে এটা এটা কে যোগাযোগ করবে? আমার দলের যিনি দায়িত্বপ্রাপ্ত তিনি তো জানাবেন তাড়াতাড়ি। উনি পৃথিবীর যেখানেই থাকবো, আমি যদি ধরে নেই উনি ইন্ডিয়ায় আছেন, ইন্ডিয়ায় কি রুশ দূতাবাস নাই? উনি ছুটে যেতে পারেন না? বা উনি এতদিন ধরে একটা পররাষ্ট্রনীতির দায়িত্বে ছিলেন, তার কাছে কি রাশিয়ান গভর্নমেন্টের কোনো লোকের নাম্বার নাই, একটা ইমেল অ্যাড্রেস নাই? জি, এই জন্যই এই প্রশ্নটা শুরুতেই আসছিল যে তাহলে কি আপনারা বা দেশের মতো বা বেশি দূরে বা সমর্থন হারাচ্ছেন? বা ধরেন আমার 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 অনেক শ্রদ্ধেয় মানুষ মার্কিন যুক্তরাষ্ট্রে দলের কাজ করছেন, যুক্তরাজ্যে দলের কাজ করছেন, তারা কি একটাও সিনেটর, কংগ্রেসম্যান, একটাও মেম্বার অফ পার্লামেন্ট চিনে না, যাদেরকে দিয়ে পুরো ভেঙে ফেলার আগে একটা ছোট টেলিফোন, একটা ছোট রিকোয়েস্ট করানো যেত? আমি কিছুই বুঝলেন, আমার কাছে বোধগম্য হয় না, জানেন আমি এটা কি বলবো আপনাকে। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দিস। মানে বঙ্গবন্ধুর বাড়ি বিক্রি ভেঙে ফেললে তো আর বঙ্গবন্ধুকে আপনি পরিবর্তন করতে পারবেন না। যতবার মানুষ জিজ্ঞেস করবে বাংলাদেশ কিভাবে বলবো, ততবার তো বঙ্গবন্ধুর নাম আসবে। কিন্তু তাই বলে আমি মার্কিন যুক্তরাষ্ট্রে 15 বছর 20 বছর ধরে আছি, আর্থসামাজিক প্রেক্ষাপটে একজন প্রতিষ্ঠিত ব্যক্তি, আমার একটা কংগ্রেসম্যান নাই, একটা সিনেটর নাই। আপনি মনে করেন স্বামী, যদি আপনি যখন মার্কিন যুক্তরাষ্ট্রে, আপনি যখন নাগরিক হয়ে যাবেন, তখন আপনার ঢাকার বাড়ি যদি কেউ ভাঙতে যায়, আপনি যদি আপনার আমেরিকার কংগ্রেসম্যানের কাছে গিয়ে বলেন যে আমার স্বার্থ আছে বাংলাদেশে, আই নিড ইউর প্রোটেকশন, সে কি একটা চিঠি লিখবে না অ্যাম্বাসেডারের কাছে? বলেন তো, লিখবে তো? হ্যাঁ বা না বলেন? হ্যাঁ, 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 লিখবে। লিখবে। এটা করে। তো তাহলে, হ্যাঁ, তো তাহলে আমাদের এতগুলো ইউনিট সারা পৃথিবীতে, আমার কোনো কংগ্রেসম্যান ছিল না, আমার কোনো সিনেটর ছিল না যাকে যে আমি বলতে পারি যে ওই বাড়িটাতে আমার স্বার্থ। হুম, তাহলে কি আপনাদের যারা মানে প্রতিপক্ষ আছেন তারা তো এই সরলীকরণ করতেই পারেন যে আওয়ামী লীগের ভেতরেও মানে সেই ঐক্য বা দায়িত্ববোধের জায়গাটা নাই, আর বৈশ্বিকভাবেও আপনাদের সমর্থনের জায়গাটা আপনারা হারিয়েছেন। মানে এই একটা সরলীকরণ করলে সেখানে তো আপনাদের খুব বলবার কিছু থাকবে, সেটি তো আর থাকে না। বললাম হয় ভয়, তাহলে সক্ষমতা, আর নাহলে কৌশল। আচ্ছা, কি কৌশলের বলবো জায়গায় বলেন? আরেকটু আসি। আপনি ওয়ার্ক কাউন্সিলের কথা বারবার বলছিলেন, সেখানে একটু আসি। ফেব্রুয়ারি থেকে যে আপনাদের কর্মসূচি হওয়ার কথা, 16 তারিখ সম্ভবত অবরোধ, 18 তারিখ সর্বাত্মক হরতাল, সকাল সন্ধ্যা হরতালের একটা কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। এই বিষয়ে কি আলোচনা হয়েছে? আপনাদের ভূমিকা কি, আসলে কি করবেন, কিভাবে করবেন, সেই কৌশলটা ঠিক হয়েছে? আপনি জানেন কতটা? না, আমার জেলা কমিটির সাথে কথা হয়, এখনো খুব একটা বেশি কিছু জানে না ওইভাবে, সবাই বিচ্ছিন্ন ভাবে করছে যে যেভাবে পারে আর কি।
কিন্তু বিচ্ছিন্নভাবে করে এই ধরনের কর্মসূচি সফল করা যাবে। আরও একটা সাথে যোগ করে দিই, আমরা 13-14-তে আর মানে আর 14 ইলেকশন ঘিরে যেই আর বিএনপি টানা হরতাল অবরোধ আমরা দেখেছি, সেটা একটা অকার্যকর জায়গায় পরিণত হয়েছে, কাজে লাগেনি শেষ পর্যন্ত। আপনারাও সেটি বলেছেন যে হরতাল অবরোধ এই সময় এসে অকার্যকর হয়ে গেছে। সেই রকম মেথডেই আবার আপনাদের রণকৌশল ঠিক করছেন, এটাই বা কতটা যৌক্তিক হচ্ছে? কেন মনে হচ্ছে যে এটা কাজ করবে আপনাদের যখন এই অবস্থা তখন? না, এটা তো আমাদের মাননীয় নেত্রী জানেন। এটা তো আর এটা তো আর যেটা আপনাকে বললাম যে এটা তো আসলে কনসেনসাসটা আমার আমার জানা নাই। এটা উনি সিদ্ধান্ত নিচ্ছেন, বা উনি কাদের সাথে কথা বলে নিচ্ছেন সেটা আমরা তো আর জানবো না। এখন এটা কৌশল হতে পারে না জানানো। আপৎকালীন সময় তো অনেক রকম কৌশল থাকে। তাহলে কি আপনারা এখন খুব একটা আস্থায় নাই? রাস্তা নাই রাখতে পারে, আমার উপর রাস্তা রাখতে হবে কেন? আমি কে? হু এম আই? হু এম আই? আমি মরলেও আওয়ামী লীগ, না মরলেও আওয়ামী লীগ, বেঁচে থাকলেও আওয়ামী লীগ, না বেঁচে থাকলেও আওয়ামী লীগ। আমার উপর আস্থা রাখতে হবে কেন? আচ্ছা, আমরা তো তাহলে এখন পুরুষ যখন মানুষ, আমরা তো পুরুষ মানুষ সিঁদুর দিতে পারি না। আমাদের অবস্থা এরকম, মস্তক ফাটিয়া রক্ত নির্গমন হওয়ার পর মৃত্যুবরণ হইলো আমি তোমার, এই তো অবস্থা। তাই আমার আস্থা থাকা, দ্যাটস নট ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট থিং আছে আমি ছোটবেলা থেকে সবসময় শুনেছি, দেখেছি যে আওয়ামী লীগের যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমি দেখতাম, শুনতাম, জানতাম যে এটা কেন্দ্রীয় কমিটির মিটিং, প্রেসিডিয়াম সবকিছু মিলিয়ে হতো আর কি। তো এখন এই আপৎকালীন অবস্থা আসলে কিভাবে কি হচ্ছে, এটা আমি পুরো 100% জানি না। আই আপনি ডোন্ট নো। জানেন না। এখন যখন নেতারা পলাতক অবস্থায় আছেন বা দেশের বাইরে আছেন, দেশে এরকম 32 নম্বরের মতো ভাঙচুর চলছে, বড় বড় নেতাদের বাড়িঘর, সমর্থকদের বাড়িঘর ভাঙচুর, জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে, অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে, সেখানে এরকম কর্মসূচি কিভাবে কর্মীরা পালন করবেন? আদৌ কি কেউ করতে সাহস পাবেন? এরকম কর্মসূচি দিয়ে কি কর্মীরা বিপদে পড়বেন না যদি যে যে বা যারা রাস্তায় নামবেন? আওয়ামী লীগের কর্মসূচি যারা করে তারা একান্তই দলের প্রতি ভালোবাসার জায়গা থেকেই করে, এবং যারা করে তাদের ভিতরে একটা শ্রেণী যেভাবেই হোক ভীতির অনেক ঊর্ধ্বে থেকেই সড়কে নামে। সেই জায়গা থেকে আওয়ামী লীগ কোনো কর্মসূচি ঘোষণা করলে সেই কর্মসূচি পালিত হবে বিভিন্ন পর্যায়ে, বিভিন্ন জায়গায়। ওই কিন্তু 10ই নভেম্বর নূর হোসেন দিবসের মতো নামে মাত্র, কারণ নেতারা সব পলাতক। কোন না, মানে কোন না, না, বোধ থেকে কর্মীরা মাঠে নামবে, এটা একটু বুঝিয়ে বলেন তো। না, 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 বোধ তো একটাই আপনার, বোধ তো একটাই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে। বাট আমি যেটা বলতে চাচ্ছি যে মাঝে মাঝে দম নিতে হয়, একটু দাঁড়িয়ে থেকে নিঃশ্বাস নিতে হয় মাঝে মাঝে। তো আওয়ামী লীগের কি এখন না, দম নেওয়ার সময়? আপনি ডানে যাবেন না বামে যাবেন, সামনে যাবেন না পেছনে যাবেন, বইয়ের ভাষায় জুতো পায়ে হাঁটবেন নাকি নিজেকে দৌড়বিদে রূপান্তরিত করবেন? একটু দম নিতে হবে, একটু। জি। এখন কোন কৌশলে আপনারা যান বা আপনাদের দল যায় সেটি অবশ্য দেখার বিষয়। একটা মানে আমরা এখন তো আওয়ামী লীগের অনেক কিছু ঠিক ফেসবুক নির্ভর হয়েছে, ফেসবুকেই অনেক দিক নির্দেশনা আসে। একটা পোস্টের বিষয়ে একটু জানতে চাই। সেখানে দেখছিলাম বাংলাদেশ সহ, আমি একটু পোস্টের বিষয়টা বলি, বাংলাদেশ সহ বিভিন্ন দেশে গণতান্ত্রিক সরকার পতনে সরাসরি জড়িত ডেমোক্রেটরা ও ইউএসএআইডি বলে মনে করে ট্রাম্প প্রশাসন। সে কারণেই ইউএসএআইডির সমস্ত ফান্ডিং বন্ধ করেন প্রেসিডেন্ট ট্রাম্প। এখন দেখার বিষয় বাংলাদেশের অসাংবিধানিক সরকারের বিষয়ে কী পদক্ষেপ নিতে যাচ্ছেন ট্রাম্প। মানে এই বক্তব্যটা আপনারা কোথা থেকে পেলেন যে গণতান্ত্রিক সরকার পতনে সরাসরি জড়িত ডেমোক্রেটরা ও ইউএসএআইডি বলে মনে করছে ট্রাম্প প্রশাসন? শুনেন, ইউএসআইডি আইআরআই কে ফান্ডিং করেছিল, হ্যাঁ। তো এখন এগুলা কথা বললে বলতে হয় যে আইআরআই এর অনুষ্ঠানে সবচেয়ে বেশি কারা যাইতো, কারা তেলবাজি করতো। একদম এই ভাষায় বললাম, আমাদের তেল তেল দেওয়া আমাদের একটা একটা
রোগে পরিণত হয়েছে না? কারা কারা যাইতো মানে এই বিষয়টা তো সাধারণ মানুষের কাছে আপনার আইআরআইটাও খুব অনুষ্ঠানে পরিচিত না। আপনার অনুষ্ঠানে আওয়ামী লীগ থেকে যাদেরকে দাওয়াত দেন তারাই চাই বসে থাকতো। সাদা চামড়া দেখলেও তার নিজের সামলাইতে পারতো না। যে জীবনে সাদা চামড়া দেখে নাই তার কাছে সাদা চামড়া সিপাহীও বড় জেনারেলের মতো লাগে। কারা যেত? আপনি সব আমার দিয়ে বলেন আমাকে তো বাঁচতে হবে নাকি, আমি তো মানুষ। হ্যাঁ, বলেন না কথাটা? কিন্তু আপনাকে বলতেছি যে বাংলাদেশে আইআরআই নামক একটা দুষ্টু সংগঠনের মানে পদভারে মানে রীতিমতো আমরা জর্জরিত ছিলাম। আজকে অমুক প্রোগ্রাম তোমরা, হ্যাঁ, কারা করতো অর্গানাইজ, কারা যাইতো আপনি বলেন? আপনি দেখেন না, ফেসবুকে যান, আইআরআই বাংলাদেশ দিয়ে আপনি দেখেন কারা কারা সব পেয়ে যাবেন। তো অফকোর্স আমি তো বারবার বলছি কনস্পিরেসি থাকবে না কেন? কনস্পিরেসি চিরকাল ছিল। হযরত আদম আলাইহিসসালাম, হাওয়া আলাইহিসসালাম আল্লাহ তাআলা তৈরি করে ছেড়ে দিয়েছেন কি বলে বেহেশতের মধ্যে। তো চক্রান্ত ছিল না, নাহলে গন্ধম ফোন খাইলো কেন? Someone had to go and whisper that please try this fruit, right? This forbidden fruit. So who whispered? The Satan himself, Iblis নিজে গিয়া কানে কানে বলছে যে এটা খাও। তো হাওয়া খাইছে, খাওয়ার পরে এই তো ঘটনা। তো কনস্পিরেসি তো ছিল, চিরকাল ছিল, থাকবে না কেন? ইউএসএইড কি আপনাকে জোর করে আপনার জানালা ভেঙে ঢুকছে? আইআরআই কি বা এনডিআই কি জোর করে জানালা ভেঙে ঢুকছে? আমরা তো শুধু অন্যকে দোষ দেওয়া, মানে আমাদের তো এটাই চলতেছে এখন। একটা পাইসি বা শুরু করে দিলাম। আজকে ইউএসআইডি বন্ধ করে দিবে, আমি আপনাকে পৃথিবীর বাস্তবতা আপনাকে বলতেছি। আজকে ইউএসএআইডি বন্ধ করে দিবে, আগামীকালকে অন্য নামে আরেকটা ইউএসএআইডি তৈরি হবে। দিস ইজ দ্য ওয়ার্ল্ড, দিস ইজ হাউ ইট হ্যাপেন্স। আপনি কি মনে করেন টাকার কনসেপ্ট, ডলারের কনসেপ্ট, পাউন্ডের কনসেপ্ট হাওয়া থেকে আসছে? ইটস এ কনস্পিরেসি। আপনি কি মনে করেন কেউ ভার্সাচি পরে, কেউ বারবারি পরে, কেউ গুচি পরে? এটা কি হাওয়া থেকে আসছে? ইট ইজ এ কনস্পিরেসি। একই তাঁতের কাপড় কিনতেছেন 30,000 দিয়ে, আবার একই তাঁতের কাপড় কিনতেছেন 1 লাখ দিয়ে। ডোন্ট ইউ থিঙ্ক ইটস এ কনস্পিরেসি? ইট ইজ এ কনস্পিরেসি। এখন কথা হচ্ছে কে কতটুকু কনস্পিরেসি কাজে লাগাইয়া টিকে থাকতে পারে। এটা আপনি সক্ষম লোককে দায়িত্ব দেন, আপনি জ্ঞানী গুণী লোককে দায়িত্ব দেন, আপনি নির্মোহ সাত্ত্বিক লোককে দায়িত্ব দেন, অবশ্যই কনস্পিরেসি আপনার কিছু করতে পারবে না। মহাত্মা গান্ধী, মোহনদাস কে গান্ধী দেখাই দিয়ে যায় নাই, নিজের কাপড় চোপড় ফালাই দিয়ে নিজে নিজে কাপড় বুনা পরে নাই, পড়ছে তো। তার কাছে ব্রিটিশ অ্যাডমিরালের মেয়ে মেয়ে যার নাম সে দিচ্ছে মীরাবাই, মীরাবাই এসে থাকে নাই। তার কাছে সাদা চামড়া সাংবাদিক ওয়াকার আসে নাই, তার কাছে সাদা চামড়া অন্য সাংবাদিকরা আসে নাই। তো সে কি নিজের ভিতরের কৌশল কর্মকৌশল খুলে দিয়ে দিছে তাদেরকে? তারপরে ব্যাপারটা তিনি হলো কনস্পিরেসির শিকার হয়েছেন রাশিদ খান। দিন দুনিয়া না দেখে যদি কারো আপনি দায়িত্ব দিয়ে দেন, তাহলে তো বললাম তো এটা শুনতে খারাপ দেখা যায়। যে সাদা চামড়ার সিপাহীকে দেখলে মনে হবে যে এটা জেনারেল। জি, সেটা স্পষ্ট। কিন্তু এই বক্তব্যটা ট্রাম্প প্রশাসন এটা মনে করেন, এটা মানে আওয়ামী লীগ কিভাবে বুঝতে পারছে? ট্রাম্প প্রশাসন যথার্থই মনে করেন। ট্রাম্প প্রশাসনের যিনি এটা আপনাদের কে মুখপাত্র, বলেছে যে ট্রাম্প প্রশাসন এটা মনে করে? না না না, আমি ওইটা বলছি না, আমি বলছি কেন, আমি ওই জায়গায় যাচ্ছি। ট্রাম্প প্রশাসনের ওয়াশিংটনের যিনি ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের যিনি মুখপাত্র, তিনি একেবারেই একটা তালিকা ধরে তিনি বলছেন যে এত মিলিয়ন ডলার অমুক খাতে, এত মিলিয়ন ডলার অমুক খাতে, এত মিলিয়ন ডলার অমুক খাতে। এটা আমেরিকান ট্যাক্স পেয়ারদের টাকা এইভাবে এই আনপ্রোডাক্টিভ খাতে দেওয়া যায় না। সুতরাং এইসব বিবেচনায় ডোনাল্ড জে ট্রাম্প এগুলা বন্ধ করে দিচ্ছেন। ঠিক একইভাবে ইউএসআইডির অনেক অ্যাক্টিভিটি আছে যেগুলো ডোনাল্ড জে ট্রাম্প মনে করে না ইউএস ট্যাক্স পেয়ারের টাকায় সুবিচার হচ্ছে। এখন যিনি বলতেছেন তার আদৌ অফিসিয়াল কোনো পজিশন আছে কি না আছে, আমি ওগুলোর ভিতরে যেতে চাচ্ছি না। তো আমি কিন্তু শারমিন একেবারেই বিশ্বাস করেন, আমি বিশ্বাস করি নিজের পায়ে দাঁড়ানোর জায়গায়। আমি নিজেদের ন্যারেটিভ নিয়ে আসি। এত বড় ঐতিহ্যবাহী একটা দল, এত কোটি কোটি সমর্থক, এত কোটি কোটি নেতা কর্মী, তার কি এইসব জিনিস লাগে?
আমি তো আপনাকে, আমি জরসের কথা, আপনি এই কথা জিজ্ঞেস করার আগে বলেছি। জরস, ইউএসআইডি, আইআরআই, এনডিআই, সরি কি বলে, ডেমোক্রেটিক ইনস্টিটিউট অফ, ইয়ে ভুলেও গেলাম হয়তো, হ্যাঁ। তো আমি কিন্তু নিজে সতর্কভাবে কথা বলেছি, বলেছি কি যে আপনি ওদেরকে নিয়ে টানছেন কেন? দে উইল নেভার বি এ জিরো, দে উইল অলওয়েজ বি দেয়ার। আপনি নিজে কি করছেন সেটা বলেন। কনস্পিরেসিকে কাউন্টার করার জন্য আপনার কাছে কি মেকানিজম আছে? কিন্তু সেই পোস্টেরই শেষে আপনি নিজে কি করছেন সেটা এখন দেখার বিষয় আপনি বলছেন, কিন্তু ওইটারই লাস্ট লাইনে দেখছি যে এখন দেখার বিষয় বাংলাদেশের অসাংবিধানিক সরকারের বিষয়ে কি পদক্ষেপ নিতে যাচ্ছেন ট্রাম্প, মানে ট্রাম্প পদক্ষেপ নেবে। কি জানি ভাই, নিতে পারে, আই ডোন্ট নো। কি পদক্ষেপ তার কাছ থেকে আপনারা এক্সপেক্ট করেন? না না, আমি তো অবজারভার, আমাকে তো দল যা নির্দেশ দিবে আমি তা করবো। আমি তো অত বুঝি না, আমি অত বুঝি না। হ্যাঁ, আপনি বলছেন দল থেকে খুব নির্দেশও পাচ্ছেন না আসলে, যেহেতু মানে আমি জিজ্ঞাসা করছি অপেক্ষা করছি। কর্মসূচিগুলোর বিষয়ে। দেখা যাক যদি আপনি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, আমার মন, আবেগ, ভাব, এর যে কথাগুলো আমি আপনাকে বলেছি, আমি যতটুকু চোখে দেখতে পাচ্ছি সেটা নিয়ে আমি বলেছি, যতটুকু পেয়েছি বা পাচ্ছি না সেটাও আমি আপনাকে বলেছি। এবং এই প্রশ্নের উত্তরটা হচ্ছে যেটুকু আমি পাবো, পাওয়ার পরেই তো আমি আপনাকে বলতে পারবো। আপনি আই কি ডোন্ট মনে নো। করেন 13 তারিখে ট্রাম্প মোদির বৈঠক হবার কথা, সেখানে কিছু হবে, বাংলাদেশের জন্য কিছু হবে, আপনাদের ফলে কিছু হবে? আশা করব না কেন? আমাদের দলের উচ্চ পর্যায়ে যারা কূটনীতি, পররাষ্ট্রনীতি নিয়ে কাজ করেন তারা তো কাজ করছেন। তো আমাকে তো একটু হলেও ধৈর্য ধরতে হবে, এবং তারা তো এখনো তাদের দায়িত্বে আছেন। তারা যতক্ষণ তাদের দায়িত্বে থাকবেন, তাদের ওই দায়িত্বের জায়গাটার উপর আস্থা তো আমাদেরকে রাখতেই হবে। তো আমরা আশা বেঁধে আছি। কি আশা করেন আসলে, কি করবে ট্রাম্প বা ট্রাম্প প্রশাসন? এটা যারা দায়িত্বে আছেন, আই ডোন্ট নো, তারা হয়তো কোনো একটা ফর্মুলা তো তৈরি করছেন। আচ্ছা, মানে আশাটাও তারাই করবেন, আপনারা করছেন না? মানে আমি ভাই সহজ কথা বুঝি, সহজ কথা বুঝি, আমি ভাই হাতে পায়ে ধরার কোনো বিকল্প আমি মনে করি, আমি মনে করি আমার আব্বা আমার সাথে রাগ করলে আমি ওনার হাত পা ধরে, ওরা আব্বা আমার ভুল হয়ে গেছে, মাফ করেন। এটা মানুষ, আমার মানুষ, রাজনীতি করতে গেলে আমরা আমি অতি মানব কেউ না। হ্যাঁ, আমার দেশের মানুষ যদি আমার উপর রাগ করে, আমার তো ফেসবুকে অনেক লোক গালাগালি করে, ধরেন জামাতের ভাইরা গালাগালি করে, বিএনপির ভাইরা গালাগালি করে, জাতীয় পার্টির ভাইরা করে, আমার দলেরও অনেক লোক আমাকে গালাগালাজ করে। কিন্তু আমি উল্টা তো কাউরে কোনো খারাপ কথা বলি, আমি বলছি ভাই প্লিজ, হয় আমারে মাফ করে দেন, নাহলে আমার কথাগুলো বোঝার চেষ্টা করেন। এই তো পৃথিবীর সবচেয়ে বড় শক্তি এটা, এর এই দুই হাতের উপরে কোনো শক্তি নেই। আপনি আমার উপর রাগ করলে তো কি হয়েছে? আমি আমি যদি আপনার বলি যে ভাই আপনি প্লিজ আমার, আপনি করবেন না? ডেফিনেটলি করবেন। সো what are we doing? That is the greatest art of politics. That is submission, এখন love. কার কাছে হাতে পায়ে ধরে, মানে কার কাছে, কার হাতে পায়ে ধরবেন? আমি আমার এলাকার লোকের হাতে পায়ে ধরবো সুযোগ পাইলে। মানে আমি তো কথা বলছিলাম যে যুক্তরাষ্ট্র বা ট্রাম্প প্রশাসনের ভূমিকা নিয়ে, এই জন্য আমি প্রশ্নটা আবার রিপিট করলাম যে কার কাছে হাতে পায়ে ধরার বিষয়টা। না, আমি ট্রাম্প প্রশাসনের কাছে হাতে পায়ে ধরার কোনো প্রশ্নই আসে না, সেটা তো ডেফিনেটলি না। আমরা তো স্বতন্ত্র, আমরা, আমাদের একটা স্বকীয়তা আছে, আমাদের একটা স্বাধীন অবস্থান আছে, সেটা তো, এটা কোনোদিন আমি বলবো না। আমি বলছি যে ভাই, আমি ট্রাম্প প্রশাসনকে সম্মান করি, পরাক্রমশালী দেশের প্রশাসন, এবং উনি তো দেখিয়ে দিয়েছেন যে পর্যদস্ত হলে আবার কিভাবে উঠে দাঁড়াতে হয়। হ্যাঁ, আবার রাষ্ট্রপতি হয়েছেন। নরেন্দ্র মোদীজি পৃথিবীর সবচেয়ে বড় গণতন্ত্রের বলতে গেলে চ্যাম্পিয়ন, মানে প্রধানমন্ত্রী হয়েছেন এতবার। হ্যাঁ, ওনাদেরকে তো সম্মানের সাথেই দেখতে হবে। কিন্তু আমি আমি মনে করি আমাদের রাজনীতির সবচেয়ে বড় শক্তি তো আমাদের জনগণ, সুতরাং তার হাতে পায়ে ধরতে আমার কি অসুবিধা আমি ঠিক বুঝতে পারছি না। মানে এরকম আমরা দেখেছি মানে যে আমি একটু নগ্ন ভাবে কথাটা বললাম আসলে। হ্যাঁ, যারা অনেক ভালো রাজনীতি বুঝেন তারা হয়তো একটু আর একটু মসৃণ ভাবে বলার চেষ্টা করবেন। আমার জায়গাটা খুব সহজ, যে আমি 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 16 বছরে কিছু ভুল ত্রুটি তো আমার হয়েছে, সুতরাং সেই ভুল ইফ আই স্বীকার করা যায় না। অ্যাপোলোজাইজ। মানে আমি এই জন্যই জিজ্ঞাসা করলাম যে হাতে পায়ে ধরার জায়গার কথা বলছেন যখন, তখন এবং ট্রাম্প প্রশাসনের প্রশ্নের প্রেক্ষিতে, কারণ শাহজাহান ওমর, হ্যাঁ, তাকে আমরা শুনেছিলাম বিএনপির নেতা, পরবর্তীতে আপনাদের হয়ে নির্বাচনও করেছেন 24-এর আমিরামি নির্বাচনে, সেখানে তিনি না, বলেছেন ওটা তো ঠিক হয় নাই। আমি শাহজাহান ওমর সাহেবকে কেন আমরা নৌকা থেকে ইয়ে দিব?
মানে মানে আমি তো তার আমার প্রসঙ্গে ব্যক্তি বলছি, সত্তা তিনি ছেড়ে পিটার বাদ হাসকে দিয়ে বাবা দিন। ডেকেছিলেন, ভগবান ডেকেছিলেন, হাতে পায়ে ধরার মতো হ্যাঁ, অবস্থা চলে পিটার্সকে গেছে। বলছে যে ওরে বাবা, হ্যাঁ বললো না, আমি তো নিজেও টকশোতে অনেক হাসাহাসি করছি ওনাকে নিয়ে, তো তাকে কেন আমি নৌকা দিব? যখন তাকে নিয়ে বাংলাদেশের গণমাধ্যমে আওয়ামী লীগের যারা যেত পক্ষে, তারা যখন তাকে নিয়ে হাসাহাসি করছে রীতিমতো, জোরে বাবারে আমার বিধাতারে, হ্যাঁ, ঠিক তারপরে যখন আপনি তাকে নৌকায় নমিনেশন দিচ্ছেন, তাহলে যারা টিভিতে গিয়ে আওয়ামী লীগের পক্ষে এতদিন কথা বললো এবং তাকে নিয়ে হাসাহাসি করলো, তাদের কি অবস্থা দাঁড়ালো? আর তার থেকে বড় কথা হচ্ছে যে, ওই যে আপনাকে আমি একটা কথা বললাম, হ্যাঁ, যে সব জায়গার নমিনেশন তো এক মানদণ্ডের হবে না। গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় যে নমিনেশন পাবে, তার নমিনেশনের ক্রাইটেরিয়া বা তার কোয়ালিফিকেশন আর কক্সবাজারের রামুতে যে পাবে ক্যানট বি সেম। ইফ ইট ইজ সেম, গ্রেট, বাট আনডাউটেডলি the process of filtering a candidate for such sensitive areas, important areas, has to be of absolutely of a different height, absolutely of a different standard. Anybody can come and debate on that with me, but point blank, the standard has to be totally different. এবং বা আপনার কি সহজ নমিনেশন বাংলায় কি বলে কোনো ভুল ছিল অতুলনীয়। রংপুরে? মানে আপনি হ্যাঁ, যেহেতু অনেক ভুলের কথা বলছেন, নমিনেশনের ক্ষেত্রে অনেক কিছু বলছেন, 24 নির্বাচনে আপনিও পরাজিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থীর কাছে, মানে না, সেখানে স্বতন্ত্র প্রার্থীর কাছে আমি পরাজিত হই নাই, আমি বিদ্রোহী প্রার্থীর কাছে, আমি বাংলাদেশ আওয়ামী লীগের যে গঠনতন্ত্র আছে এটাকে বলে বিদ্রোহী প্রার্থী। আমি স্বতন্ত্র, আমি কোনোদিন খেয়াল করে দেখবেন স্বতন্ত্র ইউজ করি না। মানে গঠনতন্ত্র এখনো চেঞ্জ হয়নি, চেঞ্জ হইলে যদি অন্য কিছু বানান অন্য কিন্তু কথা, কিন্তু একদম পরে। শীর্ষ হ্যাঁ, সিদ্ধান্তেই আসলে স্বতন্ত্র বলে না 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 বলা না হয়েছে। না, আমি আমি বলি, আপনি আমাকে জিজ্ঞেস করে আমি উত্তর দিচ্ছি। আমি পরাজিত হতেই পারি, নির্বাচন যদি সঠিকভাবে হয়, ঠিক মতো হয়, আমি জয়ী হতে পারি, পরাজিত হতে পারি, কিন্তু পরাজয়ের থেকে আমার আমার অভিযোগের জায়গাটা হচ্ছে যে, ধরেন আপনি আমাকে নৌকা মার্কা দিলেন, তাহলে আমি রংপুর জেলার যিনি সভাপতি আওয়ামী লীগের, তিনি আমার এলাকায় আসবেন আমার ক্যাম্পেইন করতে, তাহলে উনি ক্যাম্পেইন করতেছেন বিদ্রোহীর, আবার আরেক জায়গায় যে ক্যাম্পেইন করতেছেন নৌকার, তাহলে আওয়ামী লীগের সভাপতি কি হইলো জিনিসটা? আপনি বুঝতে পারছেন আমার কথাটা? দলের যে কেন্দ্রীয় নেতা যিনি রংপুরের জন্য দায়িত্বপ্রাপ্ত, এই যেমন ধরেন আমার এখানে কি একটা আছে, নাম ভুলে গেলাম, ধরেন আমার যে সাংগঠনিক সম্পাদক আহ, রংপুরের, তার ছেলে আবার 5 আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে আওয়ামী লীগের বিরুদ্ধেই ছিল, সুজিত রায় নন্দী। সুজিত রায় নন্দী আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, কিন্তু তার ছেলে বলতেছে শেখ হাসিনার সে ক্ষমতার থেকে বাইরে দেখতে চায়। বুঝেন অবস্থা? একদম আপনাকে অকপট কথাটা বলতেছি, এটা তো আর আমি বুঝতে পারবো না। তো সেই সুজিত রায় নন্দী যতগুলো লোককে নিয়েছে রংপুর কমিটির ভিতরে, একটা লোকও সাবলীল ভাবে সহজ সরল ভাবে নৌকা মার্কার ভোট করে নাই। কেউ এখানে যায় নৌকার করতে, কেউ যায়। তা আমার কথা হচ্ছে যে, বিশেষ পরিস্থিতিতে হ্যাঁ আপনি নৌকাকেও করতে দিবেন, অন্য কেউ করতে দিতে পারেন, কিন্তু আপনি যখন একটা দলের পথধারী হবেন, তখন তো আপনি ওই দলের নমিনেশনকে ফলো করবেন। আপনি আমার কথা বুঝতে পারছেন? আমি হেরে যাওয়া জিতে যাওয়া নিয়ে চিন্তা করছি না, রাজনীতি ঠিক থাকলে হেরে গেলেও অনেক বড় কিছু অর্জন করতে পারবেন। কিন্তু এখানে তো বঙ্গবন্ধুর রাজনীতি পর্যদস্ত হয়ে গেছে। রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক তিনি আমার নৌকা মার্কার নির্বাচনের ইতে আসতেছেন না, ওনার কারণে হেরেছি সেটা বলতে চাই না, কিন্তু আসছেন না। আমি একটা উদাহরণ দিলাম, মানে দৃশ্যমান উদাহরণ। আবার যিনি যুগ্ম যুগ্ম আহ্বায়ক তিনি আবার আসছেন, সচিব হয়েছেন, পদোন্নতি নিয়েছেন সচিব, হ্যাঁ, নৌকা নৌকা করে, কিন্তু যখন নির্বাচন আসলো কিছু একটার বিনিময়ে আপনি আবার একটু, হ্যাঁ, অন্যদিকেও যাচ্ছেন। তো কথা হচ্ছে যে, এটা এটা আপাত দৃষ্টিতে মনে হয়েছিল খুব ভালো রাজনৈতিক সিদ্ধান্ত, কিন্তু এটা যে দলকে কি পরিমাণ ক্ষতিগ্রস্ত করেছে এটা এখন বোঝা যাচ্ছে। আই হ্যাভ রিমেইনড লয়াল অল থ্রু আউট, আই স্টিল রিমেইন লয়াল, বাট এটা আপনার আগের অনুষ্ঠানে আমি বলেছি, এখনো বলেছি, স্থানীয় সরকার নির্বাচনের ওই সিদ্ধান্ত জি। নৌকা মার্কা দেওয়া এবং এই সিদ্ধান্ত দুটোই একেবারে ধ্বংস করে দিয়েছে। শোনেন, আমি আপনার কথা বলি, রহমতুল্লাহ সাহেব, রহমত আলী সাহেব, হ্যাঁ,
বেড়াইক বাড্ডার এমপি ছিলেন, চেনেন তো আপনি, এপেক্স গ্রুপে বহুবার এমপি ছিলেন। তো এবার কোন এক কারণে তিনি নমিনেশন পান নাই। তো ধরেন আমাদেরকে গণ যখন ডেকে যারা পাইছে বা যারা পায়নি সবাইকে একসাথে ডেকে যখন বলা হইলো যে সবাই নির্বাচন করবে, হাজারের বয়স হয়েছে না, ধরেন 80 কাছাকাছি বয়স, আমি ওনার চোখটা পড়তেছিলাম, বুঝলেন? এইটা আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। এবং ওখানে মজার বিষয় হচ্ছে যারা নৌকা পাইছে তাদেরও চোখের এই একই অবস্থা, আর যারা পায়নি তাদেরও চোখের এই একই অবস্থা। সবাই আসমান থেকে পড়লো যে এটা কি হইলো সিদ্ধান্তটা। আমি কি বুঝতে পারছি আপনার কথাটা? জি জি, তার মানে ওই যে কাউন্সিল, তার আগের মানে যে অংশ শব্দটা, বলছিলেন যে নমিনেশনের প্রক্রিয়ার মধ্যে আপনাদের যে ঝামেলা, সেই বিষয়টা আপনি আগের অনুষ্ঠানে আমার বলছিলেন। আপনি বলছেন আপনি যা ততটুকুই বলেন যা আপনি দেখেন বা দেখছেন সেই অংশটুকু। একটা জায়গা নিয়ে আমি একটু প্রশ্ন করতে চাই, আমি অনেককেই আসলে এই প্রশ্নটা করি যে সেনাবাহিনীর ভূমিকা আপনি এখন কেমন দেখছেন? যেমন 5ই আগস্টের ঘটনার পেছনে আপনাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন যে এটি ইসলামিক উগ্রবাদ এবং সেনাবাহিনীর যৌথ অভ্যুত্থান। এখন কি অবস্থা দেখছেন? আপনাদের সময় সেনাপ্রধান ছিলেন একজন জেনারেল ইকবাল করিম ভূঁইয়া, তিনিও বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারের প্রশংসা করছেন, অভ্যুত্থানকালীন সময়ে তার প্রশংসা করছেন। এখনো আসলে কি ভূমিকায় আপনি দেখছেন সেনাবাহিনীকে? না, জেনারেল ওয়াকার তো জননেত্রী শেখ হাসিনা আত্মীয়। আর সেনা প্রধান নিয়োগের ব্যাপারে আমি খুব বেশি কিছু বলতে পারি না, কারণ আমি যতটুকু জানি এটা মাননীয় প্রধানমন্ত্রীর একান্তই নিজস্ব সিদ্ধান্ত। সুতরাং আই হ্যাভ নো কমেন্ট অন দিস। আমি আবারও পিছনে যেতে চাই। 5ই আগস্টের ঘটনা ঘটতই না যদি নির্বাচন এবং আমাদের রাজনীতিটা আমরা ঠিক রাখতে পারতাম। এবং যেই জঙ্গিবাদের কথা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলছেন, আমি ওনাকে সামনাসামনি এটা বলতে পারবো যে মানে আমরা কেন মনে করলাম যে সবাই আওয়ামী লীগ করবে? কেন এটা মনে করতে হলো? কেন কেন আমরা ওই স্পেসটা তৈরি করতে পারলাম না যেখানে সকলেই সহাবস্থান করবে এবং সকলেই বাংলাদেশকে ভালোবাসবে? কেন আমাদের মনে হলো যে প্রতিটা কবিতা আমাদেরকে নিয়েই লিখতে হবে? কেন আমাদের মনে হলো যে বেসুরা গলায় যে গান গাবে তাকে আমাকে নিয়েই গান গেতে হবে? কেন আমার মনে হলো যে সুরেলা গলায় অন্য কোনো প্রতিবাদ্য নিয়ে গান গাওয়া যাবে না? কেন আমার মনে হলো যে কোনো গদ্য বা কোনো আলেখ্য তা শুধুমাত্র আমাকে ঘিরে স্তুতি গাথা ছাড়া আর কিছুই হবে না? You see, politician is a king. When the king says that this is not my fault, then there is a problem. It is our responsibility. আসাদুজ্জামান খান সাহেব বলছেন, ওনার ওনার চোখ খুলে যেটুকু দেখলেন ওইটুকু বললেন, কিন্তু উনি তো একজন মুক্তিযোদ্ধা। চোখ বন্ধ করে যেটা দেখা যায় ওটা বলতে হবে না? আপনি মানে আপনি একটা চিন্তা করেন আমরা কি কোটা 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 করলাম। হ্যাঁ, আমি একটা প্রায়োগিক উদাহরণ আপনাকে দিই। আপনি একদিকে কোটা বাস্তবায়ন করতে চান, আরেকদিকে ড্রাইভার হাতে নাতে ধরা পড়তেছে যে বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে। তাহলে আপনার কোটা ব্যবস্থাপনায় মানুষ কিভাবে আস্থা রাখবে? আপনি বলেন, আমি আপনাকে জিজ্ঞাসা করছি। আপনি তো দোষ অনেককে দিতে পারবেন, কিন্তু আমি যদি প্রশ্ন করি যে বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হবে কেন, এটার উত্তরটা কে দিবে? কোনো কিছু বিচ্ছিন্ন না। তাইলে একটা ছোট বাচ্চা, তার মনটা কোমল, সে রাত দিন 24 ঘন্টা পড়ালেখা করতেছে একটা বিসিএস চাকরি পাওয়ার জন্য। তার ভিতরে যদি এটা ঢুকে যায় যে প্রশ্নপত্র ফাঁস হয় আর আমার কোটা সব মিলায় আমাকে বঞ্চিত করার জন্য এই ব্যবস্থা, কি করবেন বলেন? এখন আমার কথা হচ্ছে ভুল যা হয়েছে হয়েছে, বাট বাংলাদেশের ভারসাম্য, বাংলাদেশের ভালোর জন্য আওয়ামী লীগকে প্রয়োজন।
জি, এই আওয়ামী লীগকে প্রয়োজন, বাংলাদেশের এখন আওয়ামী লীগ মানুষের ফিরবে কি করে না সেই জায়গাটা। না একটা প্রশ্ন আমি করি, শেষ প্রশ্ন আপনার কাছ থেকে, আপনি নিশ্চয়ই বলবেন যে ৭৫-এর পর আওয়ামী লীগের রাজনীতিতে মোটামুটি ঠিকভাবে ফিরতে ৬ বছর লেগেছে, ক্ষমতায় আসতে লেগেছে ২১ বছর। এখন এই ২০২৪-এর ৫ই আগস্টের পর রাজনীতিতে দেশে ফিরতে, রাজনীতিতে সেভাবে সক্রিয়ভাবে ফিরতে, ঠিকঠাকভাবে ফিরতে এবং ক্ষমতায় আসতে, মানে আপনার কি মনে হয়? না বাংলাদেশ আওয়ামী লীগের ১৯৭৫ সালের ১৫ই আগস্টের রাজনীতিতে ফিরতে সময় লেগেছিল ৩ বছর, 3 ইয়ার্স। আপনি প্রশ্ন করতে পারেন কেন? বলেন, আমি আশা করছি যে আপনি বলবেন। ১৯৭৯ সালের সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ভাইব্রেন্ট অংশগ্রহণ ছিল, কিন্তু সেই নির্বাচনে ফলাফল স্বাভাবিক কারণেই আওয়ামী লীগের পক্ষে আসেনি। কিন্তু আওয়ামী লীগ যে কটা সিটি পেয়েছিল তারা একেবারেই দুর্দান্ত সাহসের সাথে ওই সময়কার সংসদের মধ্যে দাঁড়িয়ে থেকে বাংলাদেশের ইতিহাস, বর্তমান এবং ভবিষ্যৎ এই তিনকে মিলিয়ে যথেষ্ট প্রতিবাদী, দিক নির্দেশমূলক বক্তব্য এবং ভূমিকা পালন করতে পেরেছিল। এবং কোনো কিছু অ্যাবসলিউট, কোনো কিছুর অতিরিক্ত যে কারেক্ট না, সেই বিষয়ে কিছু অবিনাশী বাণীও ওই সংসদে রয়ে গেছিল। শুধু তাই না, আমার শৈশবে আমার মনে আছে ডক্টর কামাল হোসেন বনাম জাস্টিস আব্দুল সাত্তার যে রাষ্ট্রপতির নির্বাচন, আই রিমেম্বার, উনি জিতে নাই, কিন্তু ওই সময় তো আর অত ডিজিটাল ব্যানার ট্যানার এসব ছিল না ভাই। ওর মধ্যে যতটুকু প্রচার প্রচারণা হয়েছিল, হ্যাঁ, আমি আমার কথা হচ্ছে ওগুলো যে পারফেক্ট ছিল, সঠিক ছিল তা না, ত্রুটিপূর্ণ ছিল, সেখানেও রিগিং হয়েছে, সেখানেও কারচুপি হয়েছে। বাট আওয়ামী লীগ এমন একটা দল যে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার 3 বছরের মাথায় কিন্তু সে রাজনৈতিক ভাবে আবারও মুখরিত হওয়া শুরু করে। হ্যাঁ, এখন কি হবে? এখন তো কর্মসূচি আমরা দিচ্ছি, চলছেই তো। যদিও সেই কর্মসূচি নিয়ে আপনাকে খুব আশাবাদী বলে মনে হচ্ছে না আমার, জানি না, না। আমি 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 তো আপনাকে একটা কথাই বলছি, আমার জায়গা খুব পরিষ্কার। আপনি ওইভাবে বললে তো হবে না, আমার জায়গাটা খুবই পরিষ্কার। আবারও বলি, একদম পরিষ্কার করে বলছি, আওয়ামী লীগের সবচেয়ে বড় শক্তি ডোনাল্ড ট্রাম্প না। আওয়ামী লীগের সবচেয়ে বড় শক্তি পৃথিবীর অন্য কোনো দেশ না। আওয়ামী লীগের সবচেয়ে বড় শক্তি বাংলাদেশের মানুষ, যারা তারে হৃদয়ে ধারণ করে। আওয়ামী লীগের সবচেয়ে বড় বন্ধু ডোনাল্ড ট্রাম্প না, বন্ধু, হ্যাঁ, মার্কিন যুক্তরাষ্ট্র বন্ধু, বাংলাদেশের বন্ধু। আওয়ামী লীগের বন্ধু ভারত, নিশ্চয়ই বাংলাদেশেরও বন্ধু ভারত, নরেন্দ্র মোদী আমাদের রাজনৈতিক বন্ধু। কিন্তু আমার সবচেয়ে নিকট আত্মীয়, আমার সবচেয়ে বড় বন্ধু, লুক ইন টু মাই আইস, বাংলাদেশের মানুষ। আমি ওটা যদি বিশ্বাস করি, রাজনীতি করা কেউ ঠেকাতে পারবে না। রাজনীতি থাকবে এবং রাজনীতি বাংলাদেশের স্বার্থেই রাখতে হবে। ভারসাম্য যদি ছুটে যায় তাহলে মনে করেন এই দেশের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। রাশেক রহমান, ধন্যবাদ আপনাকে।